সকলকে শুভ সন্ধ্যা। আরো একবার বিএসএসসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত। আমরা কথা দিয়েছিলাম যে ঠিক ক্লার্কশিপ পরীক্ষার আগের 10 দিন আমরা 10টা ম্যারাথন ক্লাস তোমাদেরকে দেব। ইতিমধ্যে বেশ কিছু ক্লাস আমাদের ইউটিউবে হয়েছে। অবশেষে আমরা কিন্তু তোমাদের সকলের অনুরোধে গুগল মিটে তোমাদের জন্য ক্লাস এনেছি। কারণ ইউটিউবের ক্লাসে শুধু কমেন্ট করতে হয়, বাট এখানে তুমি সরাসরি তোমার টিচারের সাথে কথা বলতে পারবে। তো আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় মৌমিতা ম্যাম, জেনারেল সায়েন্সের ক্লাস নেবেন। তো আমি আর একেবারে দেরি করব না, আমি ম্যাডামকে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। ম্যাম। গুড ইভিনিং সকলকে। তোমরা দেখতেই পাচ্ছ ক্লার্কশিপ এক্সামের জন্য একদম বিএসএসসিআই এর তরফ থেকে শুরু হয়েছে ম্যারাথন ক্লাস। একদম পরীক্ষার দোরগোড়ায় আমরা এসে গেছি। জাস্ট আর হাতে রয়েছে 4 থেকে 5টা দিন। ওকে, ঠিক আছে, শুরু করছি তাহলে আজকের ক্লাস। তোমরা সবাই জানো ক্লার্কশিপ এক্সাম একদম আমাদের দোরগোড়ায় এসে গেছে। কারো শনিবারে এক্সাম, কারো রবিবারে এক্সাম। তো সেই ক্লার্কশিপকে মাথায় রেখে একদম লাস্ট মিনিট যে বিভিন্ন সাবজেক্ট গুলোর জন্য যে রিভিশন ক্লাস আমরা করছি বিএসএসসিআই থেকে, তো সেইটাই আজকে আমরা করবো বায়োলজি পোর্শনটা জেনারেল সায়েন্স থেকে। আচ্ছা চলো শুরু করছি আজকের ক্লাস। কোনো রকম ম্যালফাংশন কিছু হচ্ছিল। দেখো, সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং শুধুমাত্র প্রশ্নের যে উত্তরগুলোই করে নেবে তা নয়, আমি সেই প্রশ্নটা রিলেটেড, সেই টপিক রিলেটেড আর যা যা ইনফরমেশন আমার মনে হচ্ছে যে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য প্রয়োজন, ঠিক আছে, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আমি দিতে যাব। সুতরাং সেই ইনফরমেশন গুলো খুব ফাস্ট তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে। আর কারোর কিছু প্রশ্ন থাকলে তোমরা, বা আমি যে এই যে উত্তরগুলো তোমরা করতে থাকবে, যাদের জানা আছে অবশ্যই উত্তর করবে, তোমরা চ্যাটে উত্তর করতে থাকবে, ঠিক আছে। চলো শুরু করা যাক তাহলে। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, which of the following blood vessel that carries deoxygenated blood, ঠিক আছে। দেখো আমি প্রশ্ন ইংলিশ বেঙ্গলি দুটোতেই রেখেছি, যার যেইটা দেখে সুবিধে সে সেইটা দেখে বুঝবে। তো যাদের জানা আছে উত্তর অবশ্যই তোমরা উত্তর করো, চ্যাটে আমাকে উত্তর জানাও। আর আমি এর সাথে সাথে অপশন গুলো, সরি অপশন নয়, এর সাথে সাথে যত ধরনের ইনফরমেশন দেওয়া যেতে পারে আমি সেইগুলো দিতে থাকছি। দেখো প্রথমত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কি বলেছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এইরকম একটা ব্লাড ভেসেল। তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রশ্ন এসেছে এটা হিউম্যান ফিজিওলজি থেকে, আমাদের সার্কুলেটরি সিস্টেম। হিউম্যান ফিজিওলজি অলওয়েজ ভীষণ রকম গুরুত্বপূর্ণ সেকশন আমাদের বায়োলজির পোর্শন থেকে, ঠিক আছে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এখান থেকেই পাওয়া যায়। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে, দেখো ডিঅক্সিজেনেটেড ব্লাড বলেছে মানে যেই রক্তে কিনা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ কম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এইবার দেখো বলেছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল আমরা কি জানি কত ধরনের ব্লাড ভেসেল হয়, ভেন হয়, আর্টারি হয় অর্থাৎ শিরা হয়, ধমনী হয়, রক্তজালক হয়। তো নর্মালি আমরা কি জানি যে শিরা অর্থাৎ ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ভেন কি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নর্মালি, সাধারণত। এবং যে সমস্ত আর্টারি গুলো রয়েছে বা ধমনী, তারা কি করে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তাই না, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এইবার সাধারণত বলেছি মানে এদের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম, ব্যতিক্রম কি হয়ে যাবে, যে এমন একটা ধমনী রয়েছে যে কিনা তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আবার এমন একটা শিরাও রয়েছে যে কিনা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। বোঝাতে পারলাম আমি? দেখো এখানে তোমরা কি করছো, উত্তর বেশিরভাগই আমি দেখছি তোমরা সি নিচ্ছ। এখানে উত্তর কি হয়ে যাবে, উত্তর এখানে হয়ে যাবে পালমোনারি আর্টারি অর্থাৎ বি। কেন বললাম, একটু আগে আমি বললাম সাধারণত আমরা কি দেখি, সমস্ত ধমনী অক্সিজেনেটেড ব্লাড বহন করে, কিন্তু ব্যতিক্রম এমন একটা ধমনী যে কিনা তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সে হলো ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। কি করছে,
ধমনী মানে সে কি করবে, হার্ট থেকে রক্ত বিভিন্ন জায়গায় পৌঁছে দেবে। তো এই ধমনী কি করে, হার্ট থেকে রক্ত কোথায় নিয়ে যায়, ফুসফুসে নিয়ে যায়। দেখো এই যে পোর্শনটা না, তো বিশেষ করে এই পোর্শনটা থেকে কিন্তু ভীষণ রকম ভাবে ভুল হয় উত্তর। দেখো তোমরা বেশিরভাগ জনই উত্তর ভুল দিয়ে ফেললে, তাই না? তো ভুল দেওয়াটা কোনো দোষের নয়, আমাদেরকে জেনে নিতে হবে, জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে, তাই তো? তো তাহলে দেখো পালমোনারি পালমোনারি আর্টারি কি করছে, তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। বোঝা গেল? আর এইখানে যদি আমরা দেখি পালমোনারি ভেন, সেই পালমোনারি ভেন কি করবে, ও ভেন হওয়া সত্ত্বেও অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। ঠিক আছে, চলো ক্লিয়ার হয়েছে। পরবর্তী কোয়েশ্চেনে তাহলে চলে যাব। এটা তাহলে উত্তর হলো বি, একের। পরবর্তী কোয়েশ্চেন দেখো, which of the following is a polysaccharide? পলিস্যাকারাইড কি, তাই না? পলিস্যাকারাইড কি সেইটা আগে জানতে হবে। তো এই স্যাকারাইড যেখানেই পাবো বুঝবে তার মানে শর্করাকে বোঝানো হচ্ছে, শর্করা। ঠিক আছে, স্যাকারাইড শব্দটা থেকে এসেছে স্যাকারাইড। এবার পলি মানে অনেকগুলো, পলি মানে কি অনেকগুলো রয়েছে। এইখানে যে অপশন গুলো আছে, অর্থাৎ এই যে এইরকম ভাবে অনেকগুলো শর্করা, অনেকগুলো শর্করা পরপর পরপর জুড়ে গিয়ে কি করছে, একটা পলিস্যাকারাইড তৈরি করছে। ঠিক আছে, তার মানে শর্করার অনেকগুলো শর্করা একসাথে জুড়ে আছে। উত্তর কি হয়ে যাবে, দেখো এখানে যদি আমরা দেখি গ্লুকোজ, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড অর্থাৎ এক শর্করা। এখানে যদি দেখি ল্যাকটোজ, ল্যাকটোজ হলো একটা দ্বি শর্করা। দ্বি শর্করা মানে কি এখানে দুটোই শর্করা জুড়ে আছে। আবার যদি দেখি সুক্রোজ, অর্থাৎ অপশন ডি যেটা, যদি সুক্রোজকে দেখি, সুক্রোজও কি করছে, এখানে সুক্রোজ হচ্ছে দ্বি শর্করা, দুটো শর্করা। কিন্তু এই যে স্টার্চ, এই স্টার্চ হলো একটা পলিস্যাকারাইড, অনেকগুলো গ্লুকোজ পরপর পরপর জুড়ে গিয়ে কি তৈরি করেছে, স্টার্চ। তো সেই জন্য এখানে উত্তর হয়ে যাবে স্টার্চ, যেটা কিনা একটা পলিস্যাকারাইড। অপশন বি নিয়েছে একজন, তো অপশন বি যে নিয়েছো সে একদম সঠিক। ঠিক আছে, চলো। ম্যাডাম ল্যাকটোজ তাহলে পলিস্যাকারাইড? না, ল্যাকটোজ তো অবশ্যই দ্বিশর্করা, ডাইস্যাকারাইড। ল্যাকটোজে আমরা কি কি পাবো, এক অণু গ্লুকোজ এবং এক অণু গ্যালাক্টোজ। ঠিক আছে, দেখো ক্লিয়ার হয়েছে। এইবার 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, প্রোক্যারিওটিক সেল ডাজ নট হ্যাভ, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলে নেই এর মধ্যে কোনটা? তো প্রোক্যারিওটিক সেল মানে আমরা কি জানি, সেই সেলটা হলো, সেই কোষটা হলো কি আদি কোষ, তাই না? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা আদি কোষ বলতে পারি। তো সেই আদি কোষে, আদি কোষ আর উন্নত কোষ, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল, আমরা দুই ধরনের সেল হয় জানি। তো এখানের মধ্যে দেখো যে যেইগুলো রয়েছে, রাইবোজোম, সেল মেমব্রেন, ডিএনএ, প্রত্যেকেই কিন্তু কোথায় থাকে, উভয় কোষেই আমরা পাবো। প্রোক্যারিওটিক কোষেও পাবো, ইউক্যারিওটিক কোষেও পাবো। কিন্তু এই যে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিন্তু আমরা ইউক্যারিওটিক কোষেই পাবো, সুগঠিত নিউক্লিয়াস। ইউ কথার অর্থ হলো উন্নত, এবং ক্যারিয়ন থেকে এসেছে ক্যারিওটিক। এই যে ক্যারিওটিক, এই শব্দটা এসেছে ক্যারিয়ন থেকে, যার মানে হলো নিউক্লিয়াস। তো প্রোক্যারিওটিক কোষ যেখানে, সেখানে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে বোঝা গেল 3 নম্বরের উত্তর কি হয়ে যাবে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রোক্যারিওটিক কোষে পাবো না। আমরা প্রোক্যারিওটিক সেল যদি দেখি, সেলের মধ্যে এইভাবে ডিএনএ এইরকম ভাবে নিউক্লিক অ্যাসিডটা থাকে, সুগঠিত নিউক্লিয়াস সেখানে দেখতে পাওয়া যায় না। চলো ক্লিয়ার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন কি, পরবর্তী কোয়েশ্চেন হলো ম্যাল ফাংশন অফ হুইচ অর্গান কজেস ডায়াবেটিস? ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিস হয় কোন অর্গান, যদি কোনো সেই কোন অর্গানে যদি ত্রুটি হয়, অর্থাৎ কোনো ম্যাল ফাংশন হয়, তাহলে কি উত্তর হয়ে যাবে? এইটা তোমরা এতক্ষণে আমি সঠিক উত্তর পাচ্ছি,
যে কিনা প্যানক্রিয়াস, তাই না? কেন কেন কি আমরা কি জানি? ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস, এখানে ডায়াবেটিস মেলিটাসের কথা বলা হয়েছে। তো ডায়াবেটিস কি হয়, সেটা হচ্ছে ইনসুলিনের যদি অভাব ঘটে তো সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগ হয়। আর সেই ইনসুলিন একটা হরমোন, ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা হরমোন। এই ইনসুলিন হরমোন রিলিজ করে কোথা থেকে? প্যানক্রিয়াস থেকে। ঠিক আছে, তো সেই জন্য প্যানক্রিয়াসের যদি কোনো ত্রুটি হয় সেই ক্ষেত্রে কি হবে? ইনসুলিন প্রপারলি রিলিজ করবে না, প্রপার অ্যামাউন্টে কোয়ান্টিটিতে রিলিজ করবে না, যার জন্য ডায়াবেটিস মেলিটাসের রোগ দেখা যাবে। দেখো, লিভার এমন একটা অর্গান, লিভার থেকে কিন্তু কোন রকমের মানে কোন রকমের এটা লিভার আছে, লিভার থেকে যে কোয়েশ্চেনটা হয় বলি, যদি বলা হয় লার্জেস্ট ইন্টারনাল অর্গান, ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়ে যাবে লিভার। লিভার থেকে আরো কি কি প্রশ্ন হতে পারে? লিভার হলো সবচেয়ে বড় গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড লিভার গেল। লিভার থেকে পিত্ত খরিত হয়। পিত্ত জানা আছে, বাইল, সেই বাইল লিভারে প্রডিউস হয়। ঠিক আছে, আর বাইল জমা কোথায় থাকে? জমা থাকে গল ব্ল্যাডারে। ঠিক আছে, চলো এই প্রশ্নটার সাথে দেখো তাহলে আরো 2-3 রকমের কোয়েশ্চেনের আনসার করানো হলো। সবাই উত্তর কেন করছো না? সবাই উত্তর করো, তাহলে তো ক্লাসটাও ভালো লাগবে। তোমরা যদি সবাই মিলে পার্টিসিপেট করো, ভুল হোক ঠিক হোক কিন্তু উত্তর সবাই করো। চলো 5 নম্বর প্রশ্ন দেখো, which of one is controlled by cerebrum? সেরিব্রাম মানে কি? গুরু মস্তিষ্ক, তাই তো? তাহলে গুরু মস্তিষ্ক কন্ট্রোল করে এর মধ্যে কোনটা? গুরু মস্তিষ্ক কন্ট্রোল করে কোনটা? দেখো এখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে, হ্যাঁ একদম তাই, মেমরি। মেমরি গুরু মস্তিষ্ক দ্বারা বা সেরিব্রাম দ্বারা কন্ট্রোল হয়। ঠিক আছে, এই তো সবাই উত্তর করছো, সুন্দর। দেখো এর মধ্যে আর যে জায়গাগুলো রয়েছে, তোমাদের প্রশ্ন আসার মতো জায়গা হচ্ছে এই দেহের ভারসাম্য বা বডি ব্যালেন্স। ঠিক আছে, তো এই বডি ব্যালেন্স কার দ্বারা কন্ট্রোল হয় মনে রাখবে, বাড়িতে নোট করে নাও। লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলাম এবং এখানে আমরা দেখবো আমাদের ইয়ার, হ্যাঁ কর্ণ হেল্প করে। তাহলে সেরিবেলাম এবং ইয়ার, এই দুটো অর্গান বডি ব্যালেন্স কে মেনটেন করে গেল। এছাড়াও যে অপশন গুলো এখানে রয়েছে, যদি বলি হার্ট রেট, হার্ট রেট কিন্তু কে হার্ট রেট কন্ট্রোল করে? এটা ব্রেনেরই একটা পোর্শন, মেডালা অবলঙ্গাটা। হার্ট রেট অতটা পরীক্ষায় আসতে দেখা যায়নি, তবে বডি ব্যালেন্সটা কিন্তু পরীক্ষায় আসে, ওটা খেয়াল রেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, পরবর্তী কি রয়েছে, নিচের কোন উপাদানটি সজীব? এখানে যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনই হচ্ছে একটা কলার অংশ। কি কলা বলতো? জাইলেম। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েমের নাম শোনা আছে। জাইলেম এবং ফ্লোয়েম হলো প্লান্টের ক্ষেত্রে কি করে? সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ প্লান্টের ক্ষেত্রে পরিবহন ঘটায়। এবার আমাদের ক্ষেত্রে দেখো পরিবহনের মাধ্যম কি? আমাদের ক্ষেত্রে ব্লাডের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র কি হয়? কোষে কোষে পৌঁছে যায়, তাই না? কিন্তু প্লান্টের ক্ষেত্রে তো ব্লাড নেই, ওদের ক্ষেত্রে এটা পরিবহনের মাধ্যম হয়ে যাবে ওয়াটার, জল। তো সেই জল কি করে? জাইলেম কলার মাধ্যমে জল সারা গাছে সমস্ত অংশে পৌঁছে যায়। সেই জাইলেমের এই 4টে অপশন রয়েছে, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ঠিক আছে, তো এর মধ্যে বলছে সজীব কোনটা? এখানে উত্তর হয়ে যাবে অপশন সি। যারা নিয়েছো তারা সঠিক, জাইলেম প্যারেনকাইমা হলো সজীব, বাকি যেগুলো রয়েছে সেগুলো সবাই কিন্তু মৃত। খেয়াল থাকবে। ঠিক এইরকমই আরো একটা কলা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমেরও সকলের নাম শোনা আছে, তাই না? তো ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো জাইলেমের ঠিক উল্টোটা হয়। ফ্লোয়েমের ক্ষেত্রে 4টে জিনিস থাকে, 4টে পার্ট থাকে। ঠিক আছে, সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। তো এই ক্ষেত্রে কি হয়ে যাবে? ফ্লোয়েম ফাইবারটা মৃত, বাকি সবগুলি জীবিত, ঠিক জাইলেমের উল্টো। তাহলে এটা তোমরা নোট করে নাও। ফ্লোয়েমের ক্ষেত্রে হয়ে যাবে শুধুমাত্র ফ্লোয়েম ফাইবারটা মৃত, বাকি 3টে জীবিত। ঠিক আছে, চলো বোঝা যাচ্ছে তো যে এইভাবে আমি বলছি? কোনো অসুবিধে হচ্ছে না তো? অসুবিধে হলে চ্যাটে অবশ্যই লিখে জানাবে।
চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, ফার্স্ট ভাস্কুলার প্লান্ট। তো ফার্স্ট ভাস্কুলার প্লান্ট বলছে, অর্থাৎ কোন উদ্ভিদের দেহে সর্বপ্রথম কি এসেছিল, ভাস্কুলার বান্ডিল, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, তো জাইলেম এবং ফ্লোয়েম সর্বপ্রথম কোন উদ্ভিদে এসেছিল এইটা জানতে চেয়েছে। এইটা হয়ে যাবে উত্তর, দেখো সর্বপ্রথম ভাস্কুলার প্লান্ট হচ্ছে টেরিডোফাইটা। এটার উত্তর হয়ে যাবে টেরিডোফাইটা, অর্থাৎ ফার্ন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে সর্বপ্রথম কলাতন্ত্রের আবির্ভাব হয়েছিল। আমরা যদি সমগ্র উদ্ভিদ জগৎকে দুটো ভাগে ভাগ করি, কিরকম ভাগ, একটা দিকে রাখবো যে সমস্ত উদ্ভিদের ফুল হয় না, ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ, আর একটা দিকে রাখবো যে সমস্ত উদ্ভিদের ফুল হয় তাদেরকে। তো যাদের ফুল হয় না তাদের মধ্যে আবার তিনজন পড়বে, একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা ব্রায়োফাইটা, একটা টেরিডোফাইটা। দেখো থ্যালোফাইটার মধ্যে কারা চলে আসবে, শৈবাল অর্থাৎ এই যে অ্যালগি এবং ছত্রাক ফাঙ্গি হলো। তারপরে আসছে ব্রায়োফাইটা অর্থাৎ এই মস জাতীয় উদ্ভিদ, এবং তারপরে হচ্ছে টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ। তো এই যে এই তিনটে গোষ্ঠী, উদ্ভিদ গোষ্ঠী, এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। ক্লিয়ার? তারপরে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এরা হলো সপুষ্পক উদ্ভিদ। চলো, এটা ছিল প্লান্ট কিংডমের ক্লাসিফিকেশন। পরবর্তী প্রশ্ন দেখো, পিগমেন্ট রেসপন্সিবল ফর ইয়েলো কালার ইন অফ, কোথায়, ইউরিন। মূত্রে হলুদ রঙের জন্য দায়ী পিগমেন্ট। পিগমেন্ট মানে কি আমরা জানি, রঞ্জক। বিভিন্ন ধরনের রঞ্জক আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। হ্যাঁ, ক্লোরোফিলের কথা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? সালোক সংশ্লেষে কি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল দরকার, তাহলে ক্লোরোফিলটাও এক ধরনের রঞ্জক। আমরা জানি কি রক্তের রং লাল হয় কেন, কেন কি রক্তে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনও একটা রঞ্জক। এখানে জানতে চেয়েছে ইউরিনের যে ইয়েলো কালারেশন, এইটা দেখো বিলিরুবিন, বিলিভার্ডিন, ইউরোক্রোম, তিনটেই কিন্তু পিগমেন্টের নাম দেওয়া আছে। মনে রাখবে বিলিরুবিন আর বিলিভার্ডিন এই দুটো হচ্ছে কি বাইল পিগমেন্ট, ঠিক আছে, পিত্তরঞ্জক এই দুটো। এইখানে উত্তর হয়ে যাবে, এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে ইউরোক্রোম। দেখো ইউরোক্রোম থাকার জন্য মূত্রের রং হলুদ হয়। আর যখন জন্ডিস নামের একটা রোগ হয় সেই সময় সমস্ত দেহ হলুদ হয়ে যায়, চোখের মধ্যে হলুদ হয়ে যায়, তো সেই সময় যে ইয়েলো কালারেশন সেইটা হয় বিলিরুবিনের জন্য। তোমরা যে সবাই বিলিরুবিন করেছো, তো জন্ডিসের ক্ষেত্রে হয়ে যাবে বিলিরুবিন, ঠিক আছে। কিন্তু নর্মালি যে ইউরিনের ইয়েলো কালারেশন সেটার জন্য দায়ী হলো ইউরোক্রোম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। বুক গিল, আচ্ছা এইটা একটা ভালো জায়গা, খুব সুন্দর, এখানে রিভিশনটা আমি করিয়ে দেবো। তোমরা সবাই অলরেডি পড়েছো যে বিভিন্ন ধরনের প্রাণীদের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ধরনের রেসপিরেটরি অর্গ্যান থাকে, তাই না? এক একজনের এক এক রকম। আমাদের ক্ষেত্রে যদি দেখো, আমাদের ক্ষেত্রে কি থাকে, আমাদের ক্ষেত্রে যদি বলি প্রধান শ্বাস অঙ্গ কি, ফুসফুস, তাই তো, লাংস। সেই রকমই বিভিন্ন ধরনের অর্গান বিভিন্ন ধরনের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। তো এইখানে দেখো চেয়েছে কি বুক গিল বা বই ফুলকা। বুক গিল বা বই ফুলকা কাদের ক্ষেত্রে পাবো, বুক গিল আমরা পেয়ে যাব লিমিউলাস বা রাজ কাঁকড়া, একদম তাই, যারা এ করলে, ঠিক আছে, লিমিউলাস বা রাজ কাঁকড়ার ক্ষেত্রে হয়ে যাবে বুক গিল। ঠিক সেই রকমই দেখো যদি বলো ফিশ, ফিশের ক্ষেত্রে কি হবে তাহলে ম্যাম, ফিশের ক্ষেত্রে, হ্যাঁ আমি 8 নম্বর প্রশ্ন দেখাচ্ছি। ফিশের ক্ষেত্রে যদি বলো, সেই ক্ষেত্রে ফিশের ক্ষেত্রে হয়ে যাবে ফুলকা, তাই না? আবার যদি বলো যে লার্ভা মস্কুইটো, তো মস্কুইটো যে মশার লার্ভা, তার শ্বাস অঙ্গ কি, তার শ্বাস অঙ্গ হয়ে যাবে সাইফন। আবার যদি বলো যে স্যালামান্ডার, স্যালামান্ডার থেকেই কিন্তু একটা প্রশ্ন, স্যালামান্ডার নিয়ে একটা প্রশ্ন তোমরা লাস্ট যে এক্সাম হলো মিসলেনিয়াস, মিসলেনিয়াসে কিন্তু ছিল স্যালামান্ডার। মনে রাখবে স্যালামান্ডার কিন্তু একটা অ্যামফিবিয়া বা বা কি অ্যামফিবিয়া বা বলে উভচর প্রাণী, তাই তো। তো ওই অ্যামফিবিয়াদের কি হয়, অর্থাৎ ব্যাং, তাই না? তো ব্যাঙের ক্ষেত্রে শ্বাস অঙ্গ হয়ে যাবে ফুসফুস, কিন্তু ব্যাং যখন
ব্যাঙাচি ছিল অর্থাৎ পূর্ণাঙ্গ ব্যাঙ হয়নি, তখন কিন্তু ওর শাসঙ্গ ছিল ফুলকা, জলে থাকতো, মাছেরাও যেরকম জলে থাকে, ঠিক আছে। মশার লার্ভা হয়ে যাবে সাইফন, সাইফন হয়ে যাবে মশার লার্ভা। এছাড়াও যদি বলো একটা গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসতে দেখা দিয়েছে চিংড়ি, চিংড়ির শাসঙ্গ তোমরা সবাই এটা নোট ডাউন করে নাও, চিংড়ির শাসঙ্গ হচ্ছে বুক লাং, ঠিক আছে, ক্লিয়ার। চলো এবার পরবর্তী কোয়েশ্চেন চলে আসে। আচ্ছা 8 নম্বরের প্রশ্নটা একজন দেখাতে বললে, দেখো দেখে নাও। চলো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কি 10 নম্বর প্রশ্ন, which cell organelle do have own DNA and ribosome। কিছুদিন আগেই আমি পড়াচ্ছিলাম, সেল পড়ালাম, তো সেখানে যদি কেউ থাকো সেই ব্যাচে তোমরা বলতে পারবে, এক্ষুনি উত্তর করে দিতে পারবে যে ডিএনএ, নিজস্ব ডিএনএ আছে, হ্যাঁ, কার ক্ষেত্রে নিজস্ব ডিএনএ আছে, এখানে ডিএনএও বলেছে রাইবোজোমও বলেছে, একদম তাই। উত্তর হয়ে যাবে কি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এদের ক্ষেত্রে কি থাকে, নিজস্ব ডিএনএ থাকে, তাই না, নিজস্ব ডিএনএ থাকে, আবার রাইবোজোমও থাকে, ক্লিয়ার। রাইবোজোম মনে রাখবে, রাইবোজোম এখানে সেল থেকে যেহেতু প্রশ্ন আছে, আমি সেল থেকে কয়েকটা ছোট ছোট জায়গা বলে দিই, খুব গুরুত্বপূর্ণ। দেখো সেল যদি আমরা বলি, তো এই যে রাইবোজোম, রাইবোজোম এমন একটা তোমার সেল অর্গানেল যেটা আমরা প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ বোথ ক্ষেত্রেই পাবো। রাইবোজোমকে কি বলা হয়, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, তোমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্নে আসতে দেখবে, রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। এবার এই যে এখানে রয়েছে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, ক্লিয়ার। চলো এইবার দেখো এখানে আর কি দেখতে পাচ্ছি, যে প্লাস্টিড রয়েছে, প্লাস্টিড কি, প্লাস্টিডের মধ্যে হয় সালোক সংশ্লেষ। এবার প্লাস্টিড এমন একটা কোষ অঙ্গাণু যেটা কেবলমাত্র আমরা উদ্ভিদ কোষেই পাবো, প্রাণী কোষে পাবো না, ঠিক আছে। দেখো গলগি বডি, গলগি বডির মধ্যে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ যে এনজাইম সেইগুলো তৈরি হয়, বুঝতে পারলে, আর লাইসোজোমের মধ্যে সেই সমস্ত এনজাইম গুলো জমা থাকে। এবার লাইসোজোমের মধ্যে এত রকম যে ডাইজেস্টিভ এনজাইম গুলো জমে আছে, কোনো কারণে যদি লাইসোজোমটা ফেটে যায় তাহলে কি হবে, লাইসোজোম তো নষ্ট হলেই গোটা সেলকে মেরে ফেলে, যার জন্য লাইসোজোমকে কি বলা হয়, সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি, ক্লিয়ার। এইবার লাইসোজোম এমন একটা কোষ অঙ্গাণু যেটা আমরা শুধুমাত্র প্রাণী কোষে পাবো, উদ্ভিদ কোষে পাবো না। দেখো তাহলে সেল থেকে এতগুলো পরীক্ষায় কোয়েশ্চেন আসার মতো এই একটা কোয়েশ্চেন থেকে আমি কিন্তু জাস্ট একটা সুন্দর রিভিশন করিয়ে দিলাম। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন কি বলছে, যে দ্য নাম্বার অফ মিল্ক টিথ ইন ম্যান, অর্থাৎ মানুষের দুধ দাঁতের সংখ্যা কত। ডাইজেস্টিভ সিস্টেম থেকে এইটা কোয়েশ্চেন, তোমরা অলরেডি অনেকজন উত্তর করছো, হ্যাঁ একদম তাই, এটার উত্তর হয়ে যাবে 20। ডেসিডুয়াস টিথ বা দুধ দাঁতের সংখ্যা হলো 20, আর প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে তখন তখন দাঁতের সংখ্যা কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 32, তাই তো, আমরা সবাই জানি 32। এইবার দেখো এই যে 20 আর 32, এই দুটোর মধ্যে কটা কম, 12টা দাঁত কম থাকছে। ওই 12টা দাঁত কি কি দাঁত, দেখো দাঁত থেকে একটা ঝটপট রিভিশন আমি দিয়ে নিই, ডাইজেস্টিভ সিস্টেম অলরেডি তোমাদের পড়াই আছে, তাই না। তো এই যে দাঁত থেকে কি হয়, আমাদের 4 রকমের দাঁত দেখতে পাওয়া যায়, আমাদের ক্ষেত্রে 4 রকমের দাঁত হয়, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এটা বিভিন্ন ধরনের, ঠিক আছে, রকমটা বলছি। তো ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার, এই 4 ধরনের দাঁত হয়। তো দাঁতের একটা সংকেত হয়, ঠিক আছে, সংকেত ওই রকম মনে রাখতে হবে, ঘাবড়ানোর কিছু নেই, একদম সুন্দরভাবে মনে রাখো। দেখো এইটা যদি তোমাদের ঊর্ধ্ব চোয়াল হয়, এইটা হলো নিম্ন চোয়াল, ক্লিয়ার, এটা হলো আপার জ, এটা হলো লোয়ার জ। এইবার যা আপার জয়ে থাকে সেইটাই লোয়ার জয়ে থাকে, ঠিক আছে। এইবার তোমরা একে যদি মাঝখান থেকে ভাগ করো,
ঠিক আছে, মাঝখান থেকে ভাগ করো, তাহলে এদিকেও যা থাকে এদিকেও একই জিনিস থাকে। তো আমরা কি করব, যে কোনো একটা পোর্শন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো অলরেডি মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে চারটে ভাগ, তাই না? 1 2 3 4। তো তোমরা হিসেব করো যে কোনো একটা চোয়ালে, ঠিক আছে। আমি করাচ্ছি কি, আমি আকার জটাকে নিয়ে বলে দিচ্ছি। তো আপার জয়ে ঠিক মাঝখান থেকে তোমরা বাঁ দিকটাকে হিসেব করো, ঠিক আছে। তো তাহলে জিনিসটা কি হচ্ছে, ঠিক এইরকম একটা শেপ আসছে, বুঝতে পারলে? এবার এখানে দাঁতের সংখ্যাটা দেখো কি হচ্ছে। একদম মাঝখানে যে দুটো দাঁত একটা সাইড দেখবে, সেই দুটো দাঁত হচ্ছে ইনসিজার। তাহলে ইনসিজার কটা হলো? দুটো। তারপরে দেখবে ঠিক এই দুটো দাঁত শেষ হওয়ার পর দেখবে একটা একটু ছুচোলো মতো তিন কোনা একটা দাঁত থাকে, যেই দাঁতটার নাম হচ্ছে ক্যানাইন। ঠিক আছে, তাহলে ক্যানাইন কটা হলো? একটা। ক্লিয়ার? এরপরে দেখবে একটু চারটা চৌকোনা চৌকোনা দুটো দাঁত থাকে, এই দুটো দাঁত হলো প্রিমোলার। ঠিক আছে, আর তারপরে একদম ভেতরে, একদম প্রায় বলতে গেলে গোল গোল তিনটে দাঁত থাকে, যেটার নাম হলো মোলার। তাহলে তিনটে। তাহলে দন্ত সংকেত যদি আসে তখন কি আসে, যদি এই দেখো এরকম থাকে 3 2 1 2, বা এটাকে যদি সামনের থেকে দেখো, হ্যাঁ, 2 1 2 3, এই হলো দন্ত সংকেত। তাহলে দেখো, বুঝতে পারছো? ইনসিজার, ক্যানাইন, মোলার, সরি, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। তাহলে কটা হলো? 2 3 4 5 6 7 8, আটটা হলো। তাহলে চারটে ভাগ বলেছিলাম, 4 8 32টা দাঁত হয়ে গেল। এইটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক মানুষের দাঁতের ধরন বা সংখ্যা। এই যে এখানে 20টা দাঁত রয়েছে, থাকে না কোনটা? এই প্রিমোলারটা থাকে না। এই যে এখানে দেখিয়েছিলাম দুটো প্রিমোলার, প্রিমোলার থাকে না, এবং একদম শেষ মোলারটা থাকে না, অর্থাৎ আমাদের চোয়ালের একদম ভেতরের দিকের যে দাঁতটা সেটা থাকে না। তাহলে এই 20র যে সংকেত সেটা যদি আমরা লিখি কিরকম হবে? 2 1 0 2। বোঝা গেল? দুটো মোলার থাকে, প্রি মোলার থাকে না, আর থার্ড মোলার থাকে না। ক্লিয়ার? দাঁতের সংকেতটা কিন্তু, বা দাঁতের এই যে কোয়েশ্চেনটা এখান থেকে প্রশ্ন হয়, আর এটা কিন্তু স্টুডেন্টদের বুঝতেও অসুবিধে হয়। একবার আমি বলে দিলাম, ক্লাসের শেষে যদি আবার মনে হয় যে ম্যাম এই জায়গাটা আরেকবার বললে ভালো হয়, তখন আমি আবার এটাকে রিপিট করে দেবো, ঠিক আছে। চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি, যে কি বলছে 12 নম্বর প্রশ্ন, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অটোজোমাল ডিজিজ। অটোজোমাল ডিজিজ এখানে এর মধ্যে কোনটা? তাহলে অটোজোমাল ডিজিজ, হ্যাঁ, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে যে অপশন গুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু জেনেটিক ডিজিজ, হ্যাঁ, বা জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ জিনগত রোগ। এইবার এখানে বলেছে অটোজোমাল। আমাদের ক্ষেত্রে ক্রোমোজোম কটা থাকে বলো? আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া বা 46টা, তাই না? হ্যাঁ, 46টা ক্রোমোজোম থাকে। এইবার 46টা ক্রোমোজোমের মধ্যে কি হয় আমরা জানি, 44টা হয় অটোজোম আর দুটো হয় অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, তাই না? এক্স ওয়াই। তো এই যে 44টা অটোজোম, এই 44টা অটোজোমের কোনগুলোর মধ্যে যদি প্রবলেম হয়, তো সেই রোগগুলোকে আমরা বলবো অটোজোমাল ডিজিজ। ক্লিয়ার? তো এইখানে যে অপশন গুলো রয়েছে এর মধ্যে অটোজোমাল ডিজিজ হয়ে যাবে একমাত্র থ্যালাসেমিয়া, ঠিক আছে। বাকি হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এই দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। যদি এখানে প্রশ্ন দিত যে নিম্নলিখিত রোগগুলির মধ্যে আহ জিনগত রোগ কোনটি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যেটা উত্তর নিচ্ছিলে অল অফ দি অ্যাবাভ, তো সেই ক্ষেত্রে জেনেটিক ডিজিজ সব কটা, কিন্তু চেয়েছে অটোজোমাল রোগ, হ্যাঁ, বা অটোজোমাল ডিজিজ। সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস দুটোই হচ্ছে সেক্স ক্রোমোজোমাল ডিজিজ, অর্থাৎ এক্স ওয়াই জিনের মধ্যে কারোর যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস রোগটা দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি।
দেখো কি বলছে, insectivorous plants trapped insect due to deficiency of, হ্যাঁ মানে পতঙ্গভুক উদ্ভিদরা, বেশ কিছু উদ্ভিদ হয় জানো তো যারা কিনা পতঙ্গদের ভক্ষণ করে, হ্যাঁ অর্থাৎ পতঙ্গদের খেয়ে মানে ফটোসিনথেসিস তো করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে না এরকম নয়, কিন্তু ওদের ক্ষেত্রে বিশেষ কিছুর ঘাটতি দেখা যায়। সেই কিসের ঘাটতি হয় যার জন্য ওরা পোকামাকড় ভক্ষণ করে? একদম তাই, সুস্মিতা বলেছো ডি, নাইট্রোজেন। নাইট্রোজেনের ঘাটতির জন্য ওরা পোকামাকড় ভক্ষণ করে, ঠিক আছে। প্রোটিন জাতীয়, মেনলি প্রোটিন। নাইট্রোজেন কোথায় থাকে? নাইট্রোজেন থাকে প্রোটিন। তো এই প্রোটিন জাতীয় খাবারের ঘাটতির জন্য কি করে এই পতঙ্গভুক উদ্ভিদেরা, কি করে পতঙ্গ ভক্ষণ করে। যেমন পতঙ্গভুক উদ্ভিদ কিরকম হয়, যেরকম তোমরা জানো ঘটপত্রী, হ্যাঁ নিপেন্থাস, কলসপত্রী, তারপর সূর্য শিশির বা সানডিউ, এইগুলো সব কি? এইগুলো সব হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। হলো। পরবর্তী কোয়েশ্চেন দেখো, মেটামরফোসিস ইন ইনসেক্টস ইজ রেগুলেটেড বাই। পতঙ্গদের যে কি হয়, পতঙ্গ বা পোকামাকড়ের রূপান্তর, মেটামরফোসিস মানে হচ্ছে এক রূপ থেকে আর এক রূপে তোমার চেঞ্জ, ঠিক আছে। তো এই যে রূপান্তর বলেছে এইখানে দেখো, উত্তর কি হয়ে যাবে? উত্তর এটার আমি বলে দিই, এটা বেশিরভাগ জনেরই অজানা আমার মনে হয় এই প্রশ্নটা। তো মেটামরফোসিস পতঙ্গদের ক্ষেত্রে রেগুলেট করে এগডাইসন নামের হরমোন, এগডাইসন নামের হরমোন, ঠিক আছে। এবার এইখানে যে আর যে অপশন গুলো রয়েছে সেইগুলো নিয়ে একটু বলে দিই। আরেকটা প্রশ্ন দেখা যায় এই মেটামরফোসিস টোডের ক্ষেত্রে, ঠিক আছে, টোড বা ব্যাং, ঠিক আছে, টোড বা ব্যাং এর ক্ষেত্রে মেটামরফোসিসে হেল্প করে কে? থাইরক্সিন হরমোন, ঠিক আছে। T3 T4 থাইরক্সিন হরমোনের প্রভাবে টোডের ক্ষেত্রে তোমার কি হয়? মেটামরফোসিস বা রূপান্তর, অর্থাৎ ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর। ক্লিয়ার? এবার এইখানে যে অপশন গুলো রয়েছে দেখো, আর অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন থেকে কি প্রশ্ন হয়? অ্যাড্রিনালিন আমরা জানি কি এমার্জেন্সি হরমোন, তাই না? অ্যাড্রিনালিনকে বলা হয় এমার্জেন্সি হরমোন। আবার সেই রকম দেখো থাইমোসিন, তো থাইমোসিন কি? থাইমোসিন হচ্ছে থাইমাস গ্ল্যান্ড থেকে বেরোয়, আমাদের ইমিউন সিস্টেমে ও হেল্প করে। আর স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড আমরা জানি সবাই যে কি আমাদের 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড আছে, তাই না? 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড আছে, সেখান থেকে যে স্যালাইভা সিক্রিট হয় সেই স্যালাইভাতে কি থাকে? ডাইজেস্টিভ এনজাইম থাকে, আর কি থাকে? লাইসোজাইম থাকে, তাই না? অ্যান্টিব্যাকটেরিয়াল বা তোমার যে কোনো রকমের জীবাণু যদি প্রবেশ করে তো তো যাতে ও জীবাণুটাকে মেরে ফেলতে পারে সেই জন্য লাইসোজাইম থাকে, ঠিক আছে। তো চলো, এটা উত্তর হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা, যে হুইচ ওয়ান ইজ, আচ্ছা এখানে একটু এটা কম্বোজ হবে না, বাংলাটা কম্বোজ, হুইচ ওয়ান ইজ মোলাস্কা হবে, ঠিক আছে, মোলাস্কা করে নেবে এটা। মোলাস্কা। তো মোলাস্কা এর মধ্যে কি? দেখো মোলাস্কা কারা বলো তো? মোলাস্কা প্রাণী হলো যাদের এই যে খোলক আছে, যেরকম যদি দেখো যে পায়লা বা শামুক, হ্যাঁ শামুক, তারপরে যদি দেখো ঝিনুক, এই ধরনের প্রাণীগুলোকে মোলাস্কা পর্বের প্রাণী এগুলো সব। তো এইখানে যে অপশন গুলো রয়েছে, হ্যাঁ পাইলা, স্কুইড, অক্টোপাস, তিনটেই হয়ে যাচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। তো এই জন্য যে ডি নিয়েছো একদম সঠিক, অল অফ দি অ্যাবাভ আনসার হয়ে যাবে, এরা প্রত্যেকেই মোলাস্কা পর্বের প্রাণী। এটাও কোন একটা এক্সামে এসেছিল, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস কোন একটা এক্সামেরই এটা কোয়েশ্চেন, সবগুলোই যে কোনো না কোনো এক্সামে এসেছে। চলো, আবার বেশ সুন্দর উত্তর করছিল, আবার কিন্তু উত্তর করা থেমে গেল, উত্তর করা থামলে হবে না, উত্তর করতে থাকো। চলো দেখো পরবর্তী কি কোয়েশ্চেন, বলছে সাধারণ কোষে ডিএনএ থেকে আরএনএ তে জেনেটিক তথ্য প্রবাহের প্রক্রিয়া কি জানতে চেয়েছে? 3 ধরনের প্রসেস হয়, আমি বলে দিই, বেশি কিছু জানতে হবে না। দেখো কি বলছে এখানে, অলরেডি রয়েছে যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই দুটো রয়েছে অলরেডি।
আচ্ছা, স্ক্রিন দেখতে কি অসুবিধে হচ্ছে? মানে আমার স্ক্রিন শো করছে তো? একটু জানাও চ্যাটে, আমার স্ক্রিন শো করছে তো? আচ্ছা, 15 নম্বর কোয়েশ্চেনটাতে আমি বলছিলাম, এইটা অব্দি আমি বলেছিলাম। আচ্ছা দেখো, 15 নম্বর কোয়েশ্চেনের পরের কোয়েশ্চেনটা দেখো কি হচ্ছে। আচ্ছা, এই অব্দি ক্লিয়ার আছে তো সবারই, যা আমি এতক্ষণ যা বলছিলাম ক্লিয়ার আছে সকলে? পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলছে। আহ হ্যাঁ, ডিএনএ এবং আরএনএ তে জেনেটিক তথ্যের যে পরিবহন। হ্যাঁ, আচ্ছা আরেকবার বলবো 15টা। দেখো এখানে যে অপশন গুলো রয়েছে, পাইলা, স্কুইড, অক্টোপাস, প্রত্যেকেই মোলাস্কা পর্বের প্রাণী, বুঝলে? তো সেই জন্য এখানে উত্তর হয়ে যাবে অল অফ দি অ্যাবাভ। মোলাস্কা পর্বের প্রাণী কারা? যে সমস্ত এই যে শামুক, ঝিনুক, তারপরে অক্টোপাস, এই সমস্ত হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। ক্লিয়ার? পরবর্তী দেখো এখানে কি বলছে যে এই যে ট্রান্সক্রিপশন, এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি হয়? তিনটে প্রক্রিয়া হয় আমি বলে দিই। একটা প্রক্রিয়ায় কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। একটা প্রক্রিয়ায় কি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আর একটা প্রক্রিয়ায় কি হয়, আরএনএ এর মাধ্যমে তোমার প্রোটিন তৈরি হয়। ঠিক আছে? তাহলে তিনটে প্রক্রিয়া। কোনটা কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে রেপ্লিকেশন পদ্ধতি। ঠিক আছে? রেপ্লিকেশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেই প্রক্রিয়া হয়ে যাচ্ছে ট্রান্সক্রিপশন। যেটাই তোমাদের এখানে প্রশ্ন করেছে যে ডিএনএ থেকে আরএনএ তৈরির যেটা প্রসেস, তাহলে উত্তর কি হয়ে যাবে এখানে? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি। আর একটা কি বললাম, এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি, এইটা হলো ট্রান্সলেশন। তো এই যে ট্রান্সলেশন প্রক্রিয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরি, ব্যাস এইটুকু জেনে রাখলেই হবে, এর বেশি কিন্তু লাগবে না। পরবর্তী প্রশ্ন দেখো যে কি বলছে যে which plant hormone isolated from fungus, অর্থাৎ কোন ছত্রাক থেকে পাওয়া গিয়েছিল, অর্থাৎ ছত্রাক থেকে কি করা হয়েছিল, ওকে আলাদা করা হয়েছিল এই রকম যে হরমোনটা, হ্যাঁ সেইটাকে। এইখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে জিব্বেরেলিন। জিব্বেরেলিন যে হরমোন, সেইটাকে প্রথম কোথায় থেকে বের করা হয়েছিল? জিব্বেরেলা ফুজিকুরোই। এই যে তোমার ছত্রাক, এই ছত্রাকের দেহ থেকে সর্বপ্রথম জিব্বেরেলিন হরমোনকে আইসোলেট করা হয়েছিল। ক্লিয়ার তাহলে? এছাড়া এখানে যে অপশন গুলো রয়েছে, সাইটোকাইনিন, অক্সিন, হ্যাঁ, তো এদের কাজগুলো জানা আছে নাকি আমি বলে দেব? আমাকে চটপট বলো যে এদের কাজগুলো কি জানা আছে নাকি আমি বলে দেব? হ্যাঁ, তাহলে কি চটপট করে জেনে নি একবার, কি করে নি, রিভিশন করে নি, তাই না? গোটা প্লান্ট হরমোনের যে জায়গাটা, সেইটা একবার রিভিশন। দেখো যেরকম প্রাণীদের ক্ষেত্রে হরমোন হয়, সেরকম উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হরমোন হয়। যেরকম এখানে যে নামগুলো দেখছো, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, আরো রয়েছে, হ্যাঁ তোমরা জেনে থাকবে ইথিলিন, তাই না, অ্যাবসিসিক অ্যাসিড, এই সমস্ত হচ্ছে এগুলো কি প্লান্ট হরমোন। এবার অক্সিন, এই অক্সিনের কি কাজ? উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি করা। কোনো উদ্ভিদকে দৈর্ঘ্যে বৃদ্ধি করে অক্সিন। এছাড়াও অক্সিনের আরো কি কাজ রয়েছে? তোমরা যদি দেখো, একটা প্রক্রিয়া হয় পার্থেনোকার্পি। ঠিক আছে? পার্থেনোকার্পি অর্থাৎ বীজবিহীন ফল উৎপাদন। তো এই বীজবিহীন ফল উৎপাদন যে পার্থেনোকার্পি প্রক্রিয়া, এই পার্থেনোকার্পি প্রক্রিয়াতে অক্সিন হেল্প করে। গেল এটা আর একটা কাজ। 2,4-D, এটা একটা আগাছা নাশক। তো এই 2,4-D এটাও একটা অক্সিন। এটা সিনথেটিক অক্সিন বলা যেতে পারে। তাহলে বোঝা গেল অক্সিজেনের বেশ কিছু কাজ। এবার যদি দেখো, এই যেখানে জিব্বেরেলিন উত্তর রয়েছে, তো জিব্বেরেলিন কি করে? জিব্বেরেলিন উদ্ভিদকে প্রস্থে বৃদ্ধি করে, হ্যাঁ, অর্থাৎ কাণ্ড আস্তে আস্তে আরো মোটা হবে। বুঝতে পারলাম? তাহলে উদ্ভিদকে প্রস্থে বৃদ্ধি করে। এছাড়া এবার যদি আমরা দেখি সাইটোকাইনিন, তো সাইটোকাইনিন, এই প্রশ্নটা অনেক দেখা যায় যে নারকোলের জলে, হ্যাঁ নারকোলের জলে বা কোকোনাট ওয়াটার, সেইখানে কোন হরমোন পাওয়া যায়? এইটা হয়ে যাবে উত্তর সাইটোকাইনিন। কোকোনাট ওয়াটারে সাইটোকাইনিন পাওয়া যায় এবং এই সাইটোকাইনিনের কাজ কি?
সাইটোকাইনিনের কাজ হলো এজ কন্ট্রোল। হ্যাঁ, এজ কন্ট্রোল করা, অর্থাৎ বার্ধক্য দূরীকরণ বা বার্ধক্য কমাতে উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনিনের এটা কাজ। তারপরে কি, পাতা ঝরে যেতে দেয় না, অর্থাৎ পত্র মোচন রোধ করে। গেল। এবার চলে আসি আর একটা প্লান্ট হরমোন, যেটার নাম কিনা অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, এইটাকে বলা হয় প্লান্টদের স্ট্রেস হরমোন। কি নাম? অ্যাবসিসিক অ্যাসিড। তো এই অ্যাবসিসিক অ্যাসিড বা স্ট্রেস হরমোন ও কি করে? পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে, স্টোমাটাকে ক্লোজ করে। এইটাও কিন্তু পরীক্ষায় আসে যে পত্ররন্ধ্র বন্ধের জন্য দায়ী কে, এটা হয়ে যাবে অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে বোঝা গেল। এছাড়া আরো একটা প্রশ্ন হয় যে ফল পাকাতে ব্যবহৃত হয়, ফল পাকাতে ব্যবহৃত হয় এরাম হরমোন কে, এটা হয়ে যাবে ইথিলিন, একমাত্র গ্যাসীয় হরমোন। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। ফুল ফুটতে সাহায্য করে ফ্লোরিজেন, এটাও একটা প্লান্ট হরমোন। ফ্লোরিজেন ফুল ফুটতে সাহায্য করে। দেখো, তাহলে প্লান্ট হরমোনের এইগুলোই প্রশ্ন হয়, এইগুলোই পড়তে হয়। প্লান্ট হরমোনের পুরো জায়গাটা আমি ঝটপট রিভিশন করিয়ে দিলাম। চলো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে এটাও কোন একটা পরীক্ষায় এসেছিল, কি দেওয়া হয়েছে যে পেঁয়াজের মূল, হ্যাঁ সেই পেঁয়াজের মূলে কি দেখা গেছে, ক্রোমোজোম গুলো গণনা করতে বলা হয়েছে, অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে রাখা হয়েছে। তো দিয়ে বলা হয়েছে ক্রোমোজোম গুলো গণনা করতে। তাহলে জিজ্ঞেস করছে কোন দশায় আমরা ক্রোমোজোম গণনা করতে পারবো। মোট কথা একটা জিনিসে খেয়াল রাখবে, মেটাফেজ দশায় ক্রোমোজোমের যেটা তোমার আকার, অর্থাৎ এই যে এক্স আকারের যেটা ক্রোমোজোম, আওয়াজ কাটছে সকলের ক্ষেত্রে? আমার আওয়াজ কি কাটছে? প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে? আচ্ছা, ঠিক আছে। চলো দেখো, যে ক্রোমোজোমের যেটা আকার, এই যে এক্স আকার, সেই আকারটা এই মেটাফেজ দশাতেই বোঝা যায়। তো যার জন্য আমরা কি দেখতে পাবো, মেটাফেজ দশাতেই যদি আমরা দেখি তাহলে ক্রোমোজোমকে কাউন্ট করতে পারবো। ক্লিয়ার? চলো, পরবর্তী কোয়েশ্চেন কি দেখো, which of the following is a greenhouse gas? গ্রিনহাউস গ্যাস নিয়ে কিন্তু আমাদের সকলের জানা আছে, কিন্তু কি করছে, যেটা ওজোন লেয়ারকে ক্ষয় করছে। গ্রিনহাউস গ্যাস মানেই সেই তো ক্ষতি তো অলরেডি করছে, এছাড়াও কি করছে, ওজোন লেয়ারকেও ক্ষতি করছে। এটা সবাই পারবে আমি জানি, উত্তরটা চটপট সবাই উত্তর করে ফেললো। ফুল ফুটতে সাহায্য করে, ওটা হবে ফ্লোরিজেন। ঠিক আছে, ফ্লোরিজেন। দেখো, একদম তাই, তোমরা প্রত্যেকে সঠিক। কি হবে, উত্তর হয়ে যাবে সিএফসি, তাই না? ফ্লোরোকার্বন, যেটা কিনা গ্রিন হাউস গ্যাস। এখানে যতগুলো দেওয়া আছে প্রত্যেকেই গ্রিন হাউস গ্যাস, তার মধ্যে এই ক্লোরোফ্লোরোকার্বন যেটা কিনা কি করছে, ওজোন স্তরকেও ক্ষতি করছে ভীষণ ভাবে। ক্লিয়ার? চলো, পরের কোয়েশ্চেন, 20 নম্বর কোয়েশ্চেন দেখো, কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস কোথায় ঘটে? দেখো, কোষ চক্র হয়, ঠিক আছে, কোষ চক্র হয়, সেল সাইকেল। তো সেল সাইকেলে আমরা দেখব তার দুটো দশা রয়েছে। একটা দশায় কি করে, সেলটা প্রিপারেশন নেয় ডিভিশন হওয়ার জন্য, যেরকম তোমরা এখন প্রিপারেশন নিচ্ছ, তাই না? এবার এই এক সপ্তাহটা প্রিপারেশন নিচ্ছ না, বহুদিন থেকে তোমরা পরীক্ষার জন্য, এই যে 16-17 তারিখে ক্লার্কশিপের এক্সাম আছে, তার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাই না? একটা লং পিরিয়ড ধরে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তারপর একদিনে পরীক্ষা হবে এবং প্রসিজিয়ারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক সেই রকম কোষও অনেকটা সময় ধরে প্রিপারেশন নেয় বিভাজনের জন্য। তো এই যে প্রিপারেটরি যে ফেজ কোষের, সেইটাকে বলা হয় ইন্টারফেজ। আর এই ইন্টারফেজেই এই ডিএনএ সিনথেসিস, এই সমস্ত কাজগুলো ঘটে যায়। কারণ কি, কোষ বিভাজনের জন্য এইটা হচ্ছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরো বেশি গভীরে ঢুকে এটা বলা যায়, কিন্তু যেহেতু আজকের সময়ও কম, আবার আমাদেরকে এতগুলো উত্তরে সুন্দর করে করতে হবে, আমি আর বেশি গভীরে এটা ঢুকলাম না। ঠিক আছে, উত্তর করে দিলাম ইন্টারফেজ। আর এই যে ইন্টারফেজের পরেই যে মাইটোটিক ফেজ, সেই মাইটোটিক ফেজেই কি হবে, কোষ বিভাজন ঘটবে। দেখো, পরবর্তী কোয়েশ্চেন দেখো, জল দূষিত জলের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, দূষিত জলের ইন্ডিকেটর হিসেবে কাজ করে, এমনকি এইখানে উত্তরটা হয়ে যাবে, দেখো উত্তর হয়ে যাবে ইকোলি।
ইকোলি। ইকোলি কি করে, জল দূষণ হয়েছে এইটার ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এছাড়াও আমরা জানি লাইকেন, তাই না, লাইকেনকেও কি বলা হয়, এয়ার পলিউশন, এয়ার পলিউশনের ইন্ডিকেটর হিসেবে লাইকেন কাজ করে, তাই না। লাইকেন আবার কি, লাইকেন হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, কার, সেখানে শৈবাল থাকবে এবং ছত্রাক থাকবে, দুজনে একসাথে থেকে একটা মিথজীবী, মিথজীবী মানে তুমি আমাকে কিছু দাও আমি তোমায় কিছু দেবো, একজন একজনকে খাবার দেবে অপরজন তাকে আশ্রয় দেবে, এই হচ্ছে মিথজীবিতা। তো লাইকেন সেই রকম একটা অ্যাসোসিয়েশন যে কিনা এয়ার পলিউশনের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আবার এইখানে জিজ্ঞেস করেছে জল দূষণের, হ্যাঁ, ওয়াটার পলিউশনের, সেই ক্ষেত্রে হয়ে যাবে ইকোলি। তো ইকোলি কি, দেখো ইকোলি থেকে দু চারটা কথা আমরা বলে দিই। ইকোলি হচ্ছে একটা গুড ব্যাকটেরিয়া। ইকোলি কোথায় পাবো, ইকোলিকে আমাদের শরীরের মধ্যেই পাবো। আমাদের যে অন্ত্র রয়েছে, বৃহৎ অন্ত্র, লার্জ ইন্টেস্টাইন, সেই লার্জ ইন্টেস্টাইনে ইকোলি থাকে ও ভিটামিন B12 প্রোডাকশনে হেল্প করে, ঠিক আছে, ভিটামিন B12 প্রোডাকশনে হেল্প করে ইকোলি। ক্লিয়ার? চলো এখানে আর একটা দেখো, দেখতে পাচ্ছি যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এ কিন্তু আমাদের দেহে কি রোগ ঘটায়, এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যামিবিওসিস বা আমাশয় যে রোগ, সেই রোগ ঘটায়, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। চলো পরবর্তী দেখো কি বলছে, কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট, ব্লাডে এমন কোন ভিটামিন যে কিনা কোলেস্টেরলকে কম করতে হেল্প করে। একদম ঠিক প্রিয়া, 22টা উত্তর হয়ে যাবে ডি, অর্থাৎ ভিটামিন বি। আরো যদি ভালো করে বলা হয় যে ভিটামিন B3 বা নিয়াসিন। চলো তাহলে ভিটামিন, ছোট্ট একটা টপিক, চটপট আমরা রিভিশন করে নিই। ভিটামিন তাহলে কি, আমাদের শরীরের মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে পারি, যেটা আমাদের কি করে, শরীরে আমরা প্রোডাকশন করতে পারি না। শুধুমাত্র ভিটামিন ডি, যাকে আমরা আমাদের স্কিনে প্রোডাকশন করতে পারি, স্কিনে, তাই না। তাছাড়া মোটের উপর যদি বলতে চাই, ভিটামিনকে আমাদের খাবারের সাথেই নিতে হয়, তাই তো। তো এবার ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। কত রকমের ভিটামিন হতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসে। ফ্যাটে দ্রাব্য ভিটামিন এবং জলে দ্রাব্য ভিটামিন। তো ফ্যাটে দ্রাব্য ভিটামিন কে কে হচ্ছে, এ, ডি, ই, কে, এইগুলো হলো ফ্যাটে দ্রবীভূত হয় এই ভিটামিন। আচ্ছা, তাছাড়া কি হলো, ভিটামিন বি, এবার ভিটামিন B12, এর প্রচুর, এই ভিটামিন বি এর অনেকগুলো ভাগ রয়েছে, ভিটামিন B1, B3, B9, B12, B5, এরকম ভাগ রয়েছে। তো সমস্ত ভিটামিন বি এবং সি, এরা প্রত্যেকেই কি হয়ে যাবে, জলে দ্রবীভূত ভিটামিন। তো চটপট তাহলে এখানে যে ভিটামিন গুলোর আছে সেইগুলোর তাহলে আমরা কি জেনে নেব। ভিটামিন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কি, পরীক্ষায় প্রশ্ন আসে এদের কেমিক্যাল নেম আর রোগ। চলো চটপট রিভিশন, কি আছে, ভিটামিন B3 নিয়াসিন, তাই না। নিয়াসিন, ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে কি, নিয়াসিন। তো এই ভিটামিন B3 কিসে হেল্প করে আমাদের শরীরে, দেখো রক্তে কোলেস্টেরল কমাতে হেল্প করে, হলো। এরপর দেখো ভিটামিন সি, ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভিটামিন, যার কেমিক্যাল নেম কি হয়ে যাচ্ছে, অ্যাসকর্বিক অ্যাসিড। এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের জানা, তাই না। অ্যাসকর্বিক অ্যাসিড কি তৈরি করছে আমাদের শরীরে, ইমিউন সিস্টেমকে, ও কি করছে, ইমিউন সিস্টেমে হেল্প করে, তাই না, ইমিউনিটি গড়ে তোলে। এছাড়াও যদি আমরা বলি স্কারভি রোগ, তাই না, স্কারভি রোগ, ভিটামিন সি এর যদি অভাব ঘটে তাহলে দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, যেটাকে স্কারভি রোগ বলা হয়, হলো। ভিটামিন কে, ভিটামিন কে কি করে, ভিটামিন কে অ্যাকচুয়ালি আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাই না। ভিটামিন কে যদি তোমরা রাসায়নিক নাম জানতে চাও কি হয়ে যাবে, ফাইলোকুইনন, রাইট। এছাড়া দেখো কি রয়েছে, ভিটামিন ই, ভিটামিন ই হচ্ছে টোকোফেরল, এটার কি যদি ঘাটতি দেখা যায় তাহলে স্টেরাইল হয়ে যাবে, বন্ধ্যাত্ব রোগ আসবে, হলো। এগুলো এখানের অপশন। আরো গুরুত্বপূর্ণ কি কি রয়েছে, যেরকম যদি আমরা বলি ভিটামিন B9, তার নাম হচ্ছে ফলিক অ্যাসিড, অ্যানিমিয়া রোগ প্রতিরোধ করে, অর্থাৎ ভিটামিন B9 এর যদি ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে অ্যানিমিয়া রোগ হয়, ঠিক আছে। ভিটামিন B1 পরীক্ষায় বারবার আসে, হ্যাঁ, থায়ামিন, সেটা হচ্ছে বেরি বেরি রোগ, কেমন, এই হচ্ছে ভিটামিন, গোটা ভিটামিন কিন্তু এখানে রিভিশন হয়ে গেল।
চলো, তোমরা যেগুলো জানা নেই সেগুলো চটচট করে নোট ডাউন করছো তো? যদিও বেশিরভাগই তোমাদের এখানে জানা জিনিসই থাকবে, আমি জাস্ট আজকে ক্লাসে কি করছি সবটা রিভিশন করাচ্ছি, যাতে করে কি হয় এই 3-4 দিনে আর বায়োলজিটা কিন্তু দেখতে হবে না, এর মধ্যেই হয়ে যাবে। দেখো কি বলছে, দ্য ফাংশন অফ ইনসিজার, একটু আগেই দাঁতের আমি প্রচুর হিসেব দিলাম, দাঁত বোঝালাম। তো এই যে ইনসিজার দাঁত অর্থাৎ একদম সামনের যে দাঁতগুলো রয়েছে, যে সামনের যে উপরের চোয়ালের একদম মিডলে সামনে যে 4টে দাঁত এবং নিচের যে তার 4টে দাঁত, এই 4টে দাঁত চারে চারে তাহলে কতগুলো হলো আমাদের? 8টা, তাই তো? এই যে 8টা ইনসিজার টিথ রয়েছে, এই 8টা ইনসিজার টিথের কাজ কি? ইনসিজার টিথের বেসিক্যালি তোমরা মনে করো তোমরা স্যালাড খাচ্ছ, তাই না? স্যালাড খাওয়া বা শশা খাচ্ছ বা কোনো ফল খাচ্ছ, দেখবে শশাটা কামড়াই আমরা, তাই না? একদম কাটি, দাঁত দিয়ে যখন কাটছি, দেখো একদম সামনের দাঁত দুটো ইউজ করছি, খেয়াল করো। তো ইনসিজার দাঁত কি করে? আমাদের কাটিং এ হেল্প করে, কাটতে সাহায্য করে। এবার যদি তোমরা দেখো ছিঁড়ে খেতে হচ্ছে কোনো কিছু, টিয়ারিং, হ্যাঁ ছিঁড়ে খেতে হচ্ছে, যেরকম যদি দেখো মাংসের লেগ পিস তোমরা যখন ছিঁড়ে খাচ্ছ, বা কোনো প্রাণী যারা মাংসাশী প্রাণী তাদের ক্ষেত্রে দেখবে দুই পাশে ছোঁচলো মতো দাঁতটা থাকে, অনেক বেশি ওদের ক্ষেত্রে স্ট্রং হয়, সেটা হচ্ছে ক্যানাইন। তাহলে ক্যানাইন দাঁতের কাজ কি হবে? টিয়ারিং, হ্যাঁ, বা ছিন্ন করা। ক্লিয়ার? এছাড়া এখানে দেখো রয়েছে গ্রাইন্ডিং বা পিষে ফেলা। এই গ্রাইন্ডিং কাজ কার হবে? এটা হয়ে যাবে প্রিমোলার, আর মোলারের কাজ হয়ে যাবে চিউইং। বা চিউইং আর গ্রাইন্ডিং এই দুটো কাজই মোটের উপর প্রিমোলার আর মোলার করে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, which among the following fishes does not have central nervous system? বলছে নিচে কার এর মধ্যে যে প্রাণীগুলো দেওয়া আছে কার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই? এটার উত্তর বলে দিই। দেখো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে আমি বলবো, উত্তরটা আগে করে দিই। এটার উত্তর হয়ে যাবে জেলিফিশ। দেখো প্রশ্ন এখানে বলেছে ঠিকই যে নিচের যে মাছগুলো, হ্যাঁ উত্তর হয়ে যাবে সি, হ্যাঁ একদম তাই। কিন্তু এইখানে যে ফিশ, ডগ ফিশ, জেলিফিশ, কাটল ফিশ, স্টার ফিশ, এইখানের মধ্যে যদি তোমাদের প্রশ্ন করতো নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি ফিশ বা কোনটি মাছ, সেই ক্ষেত্রে কিন্তু উত্তর কি হয়ে যেত বলতো? সেই ক্ষেত্রে উত্তর হয়ে যেত ডগ ফিশ। তো ডগ ফিশটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছ। কেন? কারণ ডগ ফিশ কার নাম? ডগ ফিশ হলো হাঙরের নাম, বা আমরা শার্ক, তাই না? শার্ক বা হাঙরকে ডগ ফিশ বলা হয়। কেন বলা হয়? কেন কি কুকুরের যেরকম ঘ্রাণ শক্তি অনেক পাওয়ারফুল হয়, ঠিক সেই রকম শার্কের বা হাঙরের ঘ্রাণ শক্তি প্রচুর উন্নত, তো তার জন্য ওকে ডগ ফিশ বলা হয়। এছাড়া দেখো যে জেলিফিশ, তো জেলিফিশ কিন্তু ফিশ নয়, মাছ নয়, জেলিফিশ অ্যাকচুয়ালি নিডেরিয়া পর্বের প্রাণী। হলো, এখানে দেখো রয়েছে কাটল ফিশ, এই কাটল ফিশটা মোলাস্কা পর্বের প্রাণী। একটু আগেই বলছিলাম না মোলাস্কা পর্ব, শামুক, ঝিনুক, অক্টোপাস এদের কথা বলছিলাম, এই কাটল ফিশটা ওই পর্বের প্রাণী। গেল, এই যে স্টার ফিশ, স্টার ফিশটাও ফিশ নয়, এটা অ্যাকচুয়ালি একাইনোডার্মাটা। স্টার ফিশটা আমরা অনেকে দেখেছি, তাই না? সি স্টার, বোঝা গেল? তাহলে এছাড়া আরো হয় ডেভিল ফিশ, অক্টোপাসেরই অপর নাম ডেভিল ফিশ। ঠিক আছে, এছাড়া রয়েছে সিলভার ফিশ। সিলভার ফিশ হচ্ছে একটা পোকামাকড়। ঠিক আছে, দেখো এগুলো সবই শেষে ফিশ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ফিশ কেউই নয়, শুধু এখানে ডগ ফিশটাই অ্যাকচুয়ালি ফিশ। তো হাঙর কিন্তু তরুণাস্থি বিশিষ্ট মাছ, এটা খেয়াল রাখবে। হাঙর অত বড় একটা মাছ, সে কিনা তরুণাস্থি বিশিষ্ট মাছ। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন দেখো, ফ্লুইড মোজাইক মডেল ওয়াজ প্রপোজড বাই। তো এইটা একদম এখানে বোঝানোর কিছু নেই, এটা একদম ডেটা বেসড কোয়েশ্চেন, আমরা মনে রাখবো। সেখানে সিঙ্গার এবং নিকলসন কি মডেল দিয়েছিলেন? ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা কি? এটা কি ছিল আমরা জানি, সেল মেমব্রেন। তো এই যে সেল মেমব্রেনটা প্রোটিন, লিপিড, প্রোটিন এই গঠন হয় সেল মেমব্রেনে। তো ওইটারই যে মডেল, সেই মডেলটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আর দিয়েছিলেন কে? বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। এবার দেখো এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে আমি রবার্ট হুকটাকে খেয়াল করতে বলবো। রবার্ট হুক প্রথম সেল অবজার্ভ করেন, তাহলে প্রথম কোষ আবিষ্কার কে করেন? বিজ্ঞানী রবার্ট হুক। আর এই কোষটা কি ছিল? মৃত কোষ।
খেয়াল থাকে, এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন, পরীক্ষায় বারবার আসতে দেখা গিয়েছে। দেখো পরবর্তী কোয়েশ্চেনে আমি চলে আসছি, র্যাফাইড কন্টেইনস, হ্যাঁ র্যাফাইডে কি রয়েছে, তো এটা মনে রাখবে, র্যাফাইডে থাকে ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। তো উদ্ভিদের ক্ষেত্রে এরকম সেল রয়েছে, তো সেলের মধ্যে কি হয়, কিছু সেল এরকম বিরাট বড় হয়ে দেখা যায়, আর সেই রকম এই কোষগুলোই এরকম সরু 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 সূচের মতো কিছু কি থাকে, কেলাস থাকে, সরু সরু সূচের মতো। এই যে ওই কেলাসগুলো কিসের হয়, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস হয়। তো এইটাকে তখন বলছে র্যাফাইড। কোথায় থাকে আমরা র্যাফাইড, কোথায় দেখতে পাবো, ওল কচু, দেখবে ওল কচু খেলে গলা কুটকুট করে, একদম তাই, কচুতে থাকে, ওল কচু এগুলোকে খেলে গলা কুটকুট করে, তাই না, গলা চুলকোয়, এই র্যাফাইড থাকে বলে। ক্লিয়ার? চলো, তাহলে র্যাফাইডে আমরা কি পাচ্ছি, ক্যালসিয়াম অক্সালেট। দেখো পরবর্তী কোয়েশ্চেন, এটাও তাই, এটাও বোঝানোর জায়গা নয়। চার্লস ডারউইন আমরা জানি উনি কি করেছিলেন, চার্লস ডারউইন আমাদের যে বিবর্তনবাদ, তাই না, বিবর্তনবাদের জনক হচ্ছে চার্লস ডারউইন। তো উনি যে ভ্রমণ যখন করছিলেন, যে জাহাজটাই করে, সেই জাহাজটার নাম জানতে চেয়েছে, সিম্পলি তোমরা মনে রাখবে জাহাজটার নাম ছিল HMS বিগল। ঠিক আছে, HMS বিগল, শুধু জাহাজটার নাম জানতে চেয়েছে, ব্যাস, আর কিছু নয়। তো পরবর্তী কোয়েশ্চেন আমি চলে আসি, পরবর্তী কোয়েশ্চেনটা খুব ভালো, ডিসলেক্সিয়া ইজ ডিউ টু, ডিসলেক্সিয়ার কারণ কি, এইটা আমার মনে হয় সবাই আনসার করতে পারবে। দেখো আমরা বারবার প্রশ্ন পরীক্ষায় আসতে দেখেছি, ডিসলেক্সিয়া, মিনামাটা, ইটাই ইটাই, এই ধরনের ডিজিজ গুলো, ডিজিজের জায়গা কিন্তু পরীক্ষকদের ভীষণ রকম প্রিয় হয়। তো আমরা এক এক করে মনে রাখবো। দেখো এই যেখানে রয়েছে মার্কারি, হ্যাঁ মার্কারি বা পারদ, পারদের জন্য, পারদ যদি বেশি পরিমাণে শরীরে ঢুকে যায় তাহলে কি রোগ হয়, রোগ হয়ে যায় মিনামাটা। খেয়াল থাকবে, মিনামাটা, আমি লিখছি না, লিখলে টাইম লাগবে, তোমাদের অলরেডি সকলের এটা জানা। তো মিনামাটা ডিজিজ কিসের জন্য হবে, তোমার পারদ, ঠিক আছে। আর যদি দেখি ক্যাডমিয়াম বা সিডি, ক্যাডমিয়াম কি, ক্যাডমিয়াম যদি শরীরে বেশি প্রবেশ করে কোন রোগ হবে, হয়ে যাবে ইটাই ইটাই বা আউচ আউচ, ঠিক আছে। এইখানে যে প্রশ্ন ডিসলেক্সিয়া, তোমরা মুভিটা দেখে থাকবে তারে জামিন পর আমির খানে, তো সেই মুভিতে যে বাচ্চাটাকে দেখানো হয়েছে ওর ডিসলেক্সিয়া ছিল, তোমরা দেখেছো হয়তো, যে ওর লেখা বুঝতে তারপরে পড়তে অসুবিধে হতো, এই রোগটাই ডিসলেক্সিয়া। তো এই ডিসলেক্সিয়ার কারণ হচ্ছে লেড বা পিবি, যারা সি অপশন নেবে প্রত্যেকে সঠিক, ঠিক আছে। তাহলে মনে রাখবো, পারদ, মিনামাটা, লেড, ডিসলেক্সিয়া, আর ক্যাডমিয়াম, ইটাই ইটাই বা আউচ আউচ। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষকদের ভীষণ পছন্দের প্রশ্ন। পরবর্তী দেখো 29 কি বলছে, এডিএইচ এর অভাবে হয় কোন রোগটি। তাহলে এডিএইচ নিয়ে দু কথা আমরা বলে দিই। এডিএইচ কি হচ্ছে, একটা হরমোন, তাই না, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কোথায় থেকে নিঃসৃত হয় আমাদের জানতে হবে, কেন কি হরমোন চ্যাপ্টার ভীষণ রকম গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন বারবার আসে। তো আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ড আমাদের রয়েছে, তাই না, পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড। ক্লিয়ার? তো সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পোর্শন, একটা হচ্ছে অগ্র পিটুইটারি, একটা পশ্চাৎ পিটুইটারি। তো এই যে অগ্র পিটুইটারি বা অ্যান্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে একগুচ্ছ হরমোন বেরোয়, এবং পস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি থেকে মাত্র দুটো হরমোনই রিলিজ করে, কে কে, এই হচ্ছে এডিএইচ, এবং এডিএইচ এর আর একটা নাম রয়েছে ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। অক্সিটোসিন, এই দুটো হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে রিলিজ করছে। তো এই এডিএইচ এর কাজ কি, এডিএইচ কোথায় যাচ্ছে, বৃক্কের নেফ্রনে, কিডনিতে রয়েছে নেফ্রন, সেই নেফ্রনে গিয়ে এডিএইচ কি করছে, জলকে শোষণ করে নিচ্ছে। হ্যাঁ, তো যতটা পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যায়, ততটা, মানে যতটা জল শরীর থেকে বেরিয়ে যাওয়া যেত, এই এডিএইচ হরমোনের জন্য কিন্তু জলটা শরীর থেকে বেরিয়ে যায় না, পুনরায় সেটা আমাদের কি হয়, ব্লাড সার্কুলেশনে ফিরে আসে। বুঝতে পারলে? এডিএইচ এর ফুল ফর্ম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো তাহলে দেখো,
যদি এডিএইচ এর তাহলে কি হয়, যদি অভাব ঘটে যায় তাহলে কি হবে, জল কি হবে, যতটা শোষিত হতে হবে না, তাহলে বেশি পরিমাণে জল শরীর থেকে বেরিয়ে যাবে। আর কি হবে, তার মানে বারবার কি হবে, মূত্রত্যাগ, তাহলে বহুমূত্র রোগ হয়ে যাবে এডিএইচ এর অভাবে, রাইট? তাহলে অপশন প্রিয়া বলছে এ, একদম তাই। ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটা হচ্ছে তোমার বহুমূত্র রোগ। তো এই এডিএইচ এর অভাবে বহুমূত্র রোগ হয়, ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, এখানে আর অপশন গুলো চটপট দেখে নি চলো। বলছে কি ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস একটু আগেই বলছিলাম, মধুমেহ কার অভাবে হয়, চটপট তোমরা বলে ফেলো। ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হবে, চটপট তোমরা লিখে ফেলো। একদম তাই, ইনসুলিনের যদি অভাব হয়ে যায় তাহলে কোন রোগ হবে, ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, এছাড়া একদম তাই, প্রত্যেকে তোমরা লিখছো ইনসুলিন একদম সঠিক। এছাড়া এখানে যেটা রয়েছে গ্রেভিস ডিজিজ, তো গ্রেভিস ডিজিজ বা গ্রেভিস সিনড্রোম এইটা আমরা দেখতে পাবো থাইরক্সিনের জন্য। ঠিক আছে, থাইরক্সিন হরমোনের যদি গন্ডগোল হয় সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমার এই যে গ্রেভিস ডিজিজ। এছাড়া কি রয়েছে, কুশিং সিনড্রোমটা হচ্ছে তোমার এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের জন্য। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নি। কি বলছে যে নেম দ্য অ্যানিমাল হুজ হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন প্লাজমা। দেখো আমরা আমাদের শরীরে কি রয়েছে, আমাদের রক্তে কি রয়েছে, হিমোগ্লোবিন রয়েছে আমরা জানি। তো আমাদের যে হিমোগ্লোবিন কোথায় থাকে, আমাদের আরবিসির মধ্যে থাকে, তাই না? রেড ব্লাড কর্পাসেলের মধ্যে আমাদের কি থাকে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। কিন্তু এমন একটা নন কোঅর্ডেড প্রাণী রয়েছে যাদের মধ্যেও কিন্তু হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়, যাদের রক্তেও হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়, কিন্তু ওদের হিমোগ্লোবিনটা প্লাজমাতে থাকে, অর্থাৎ রক্ত রসে থাকে, আরবিসিতে থাকে না। তারা কারা, তারা হলো অ্যানিলিডা পর্ব বা অঙ্গুরিমাল প্রাণী। হ্যাঁ, তো অঙ্গুরিমাল প্রাণীদের দেহে রক্তে আমরা যেটা দেখতে পাবো, হিমোগ্লোবিন কোথায় থাকবে, রক্ত রসে থাকবে। তাহলে উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে ডি, অর্থাৎ কেঁচো, আর্টওয়ার্ম। কেঁচোর ক্ষেত্রে কি দেখতে পাবো, হিমোগ্লোবিনটার কোথায় রয়েছে, প্লাজমাতে রয়েছে, রাইট? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোন আরএনএ কোষে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? আরএনএ বিভিন্ন রকমের হয়, এটা সিম্পলি মনে রাখবে, আর আরএনএ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, এটা থেকে বোঝানোর কিছু নেই। আর একটা জিনিস খেয়াল রেখো, যে টি আরএনএ, তো টি আরএনএটা হচ্ছে স্মলেস্ট, সবচেয়ে ছোট আকারের আরএনএ। ক্লিয়ার? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড কার? এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কি নিঃসৃত হয়, এনজাইম নিঃসৃত, অর্থাৎ উৎসেচক বেরোয়, সেই উৎসেচক গুলো আমাদের ডাইজেশনে হেল্প করে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি বেরোয়, হরমোন বেরোয়। ঠিক আছে, তো বেশ কিছু এক্সোক্রাইন গ্ল্যান্ড কি রকম, যেরকম যদি বলি এক্সোক্রাইন গ্ল্যান্ড আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, তারপরে স্টামাকের কিছু গ্ল্যান্ড। ঠিক আছে, তো এরা হচ্ছে সব এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যদি দেখি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেরকম আমরা সবাই জানি থাইরয়েড, তাই না? এখানে যে অপশনে রয়েছে দেখো পিনিয়ালটাও একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তারপরে পিটুইটারি, এরা সব এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এখানে জানতে চেয়েছি লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড, এইখানে উত্তর কিন্তু হয়ে যাবে প্যানক্রিয়াস। কেন? দেখো তোমরা সবাই লিভার করছো, কিন্তু লিভার থেকে কোনো রকমের এনজাইম সিক্রিট হয় না, এইটা খেয়াল রেখো। কেমন? লিভার উত্তর হতো যদি জানতে চাইতো যে মানে সবচেয়ে বড় গ্রন্থি কি বা সবচেয়ে বড় গ্ল্যান্ড কি, তাহলে হতো লিভার, বা সবচেয়ে বড় ইন্টারনাল অর্গ্যান কি, সেই ক্ষেত্রে হয়ে যেত লিভার। কিন্তু জানতে চেয়েছে বহিঃক্ষরা গ্রন্থি, তার মানে এনজাইম সিক্রিট করবে, তো হয়ে যাবে সেটা প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস থেকে আরো একটা জিনিস মনে রেখো, প্যানক্রিয়াস কি হচ্ছে, ও প্যানক্রিয়াস যেমন এক্সোক্রাইন গ্ল্যান্ড আবার সেই রকম এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তো সেই জন্য প্যানক্রিয়াসকে কি বলা হয়, মিক্স গ্ল্যান্ড। প্যানক্রিয়াস থেকে আমরা এনজাইমও সিক্রিট করতে দেখতে পাবো, আবার এই যে একটু আগে ইনসুলিন হরমোন তোমরা বলছিলে, সেই ইনসুলিন হরমোনও প্যানক্রিয়াস থেকেই বেরোয়। ক্লিয়ার?
এবার দেখো পিনিয়াল, পিনিয়ালটাও একটা হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি। তো এই পিনিয়াল মনে রাখবে, স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে পিনিয়াল। ঠিক আছে, সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, এখান থেকে মেলাটোনিন হরমোন সিক্রিট করে। ক্লিয়ার? চলো পরবর্তী কি বলছে, রাইট লাং অফ হিউম্যান, কটা লোব থাকে মানুষের ডান ফুসফুসে, কটা লোব থাকে? দেখো মানুষের দুটো ফুসফুস রয়েছে, বাম ফুসফুস এবং ডান ফুসফুস। তো বাম দিকে, মানুষের শরীরের বাম দিকে কি হচ্ছে, ফুসফুসের সাথে হার্টও রয়েছে। ঠিক আছে, তো এই হার্টকে যদি জায়গা করে দিতে হয়, তো সেই জন্য ডান ফুসফুসের থেকে বাম ফুসফুসটা একটু ছোট হয়। তো সেই জন্য আমরা দেখতে পাবো, হ্যাঁ একদম তাই, মানুষের ডান ফুসফুসে 3টে লোব দেখতে পাবো। ঠিক আছে, আর বাম ফুসফুসটা আকারে ছোট, যেহেতু হার্টকে জায়গা করে দিতে হয়। ক্লিয়ার? পরবর্তী কোয়েশ্চেন দেখো, ফার্টিলাইজেশন। তো মহিলাদের ক্ষেত্রে নিষিক্তকরণ ফার্টিলাইজেশন প্রক্রিয়া কোথায় ঘটে? এটা একদম মনে রাখবে, ফ্যালোপিয়ান টিউবে ঘটে ফার্টিলাইজেশন। ঠিক আছে, হ্যাঁ একদম তাই, 34 হয়ে যাবে উত্তর এ, ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা ঘটে। ফার্টিলাইজেশন প্রক্রিয়া কি? ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন, গ্যামেটের মিলন। ঠিক আছে, দেখো এবার কি বলছে, সিংকোনা উদ্ভিদের কোন অংশটি সাধারণত ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? ভীষণ আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি, তাই না? সিংকোনা গাছের কি, সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, যেই কুইনাইনটা কি হয়, ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে কাজ করে। তাহলে উত্তর কি হয়ে যাবে, সিংকোনা গাছের ছাল অর্থাৎ স্টেম বার্ক, তাই না? উত্তর হয়ে যাবে ডি, সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, যেটা কিনা ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে কাজ করে। আর দেখো অনেকে রুট বললে, কেন রুটটা মাথায় এলো, সর্পগন্ধার রুট, হ্যাঁ সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন আর রাউলপিন, এই দুটো উচ্চ রক্তচাপের ওষুধ হিসেবে কাজ করে, অর্থাৎ হাই ব্লাড প্রেশারের ওষুধ তৈরিতে হেল্প করে কে, এই রেসারপিন আর রাউলপিন, যেটা সর্পগন্ধার রুট থেকে পাচ্ছি, সর্পগন্ধা গাছের মূল থেকে পাচ্ছি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 36, যে নিচের কোনটি বাঘ মশাটা টাইগার মসকুইটো, টাইগার মসকুইটো ছড়াচ্ছে এর মধ্যে কোন রোগ? টাইগার মসকুইটো কে বলতো? টাইগার মসকিউটো হলো এডিস, এডিস মশাকে টাইগার মসকিটো বলা হয়। কেন বলা হয়? কেন কি বাঘের মতো এদের কি হয়, এদেরও গায়েতে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ডোরাকাটা ডোরাকাটা দাগ দেখা যায়, তো যার জন্য এডিস মসকুইটোকে বলা হয় টাইগার মসকুইটো। তো এডিস মসকুইটো কিন্তু অনেকগুলো রোগ ছড়ায়। তো এইখানে দেখো তোমরা দেখতে পাবে যে, যদি দেখো ডেঙ্গি, ডেঙ্গি এডিস মশা দ্বারা ছড়ায়, চিকনগুনিয়া এডিস মশা দ্বারা ছড়ায়, ইয়েলো ফিভার এডিস মশা দ্বারা ছড়ায়। তো একমাত্র এখানে রয়েছে যে এনকেফালাইটিস, জাপানিজ এনকেফালাইটিস, এইটা হচ্ছে কিউলেক্স মশা দ্বারা ছড়ায়। এটা ক্লিয়ার? তাহলে কিউলেক্স দেখলাম, এডিস দেখলাম, তো এডিসের চিকনগুনিয়া, ইয়েলো ফিভার, ডেঙ্গি এগুলো সব দেখলাম এডিসের। এবার যদি বলি ম্যালেরিয়া, ম্যালেরিয়া আমাদের সকলের জানা, তাই না? অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা ছড়াচ্ছে ম্যালেরিয়া। আবার ম্যালেরিয়া থেকে আরো কি কি জানি, এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, প্লাজমোডিয়াম, তাই না? প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এরা সব কি ঘটাচ্ছে, ম্যালেরিয়া রোগ ঘটাচ্ছে। ম্যালিগনেন্ট ম্যালেরিয়া ঘটায় কোন প্রোটোজোয়া? তো এটা মনে রাখবে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ঘটাচ্ছে কি, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ক্লিয়ার? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলছে, যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় ঘটে? আমাদের শরীরে যে লাংস আছে, সেই লাংসের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় ঘটে? এইটার উত্তর হয়ে যাবে কি বলতো, এইটার উত্তর হয়ে যাবে একদম তাই, 37 এর উত্তর হয়ে যাবে অ্যালভিওলাই। তো দেখো আমাদের লাংসের মধ্যে ছোট্ট 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 বেলুনের মতো কি রয়েছে, অ্যালভিওলাই রয়েছে। তো যখন আমরা প্রশ্বাস গ্রহণ করছি, অক্সিজেন আমাদের শরীরে ঢুকছে, লাংসের ভিতর ঢুকছে, আর এই অ্যালভিওলাই গুলো তখন অক্সিজেনে ভরে যাচ্ছে। এই অ্যালভিওলাই গুলোর গা গুলোতে রয়েছে প্রচুর ব্লাড ভেসেল। তো এই ব্লাড ভেসেল গুলো কি করছে, এই অ্যালভিওলাই গুলো থেকে এই ব্লাডের একটা কি হচ্ছে,
ডিফিউশন, সিম্পল ডিফিউশন প্রক্রিয়ায় রক্তে অক্সিজেনটা চলে যাচ্ছে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাইতে এসে যাচ্ছে। তখন সে অ্যালভিওলাই থেকে যে কার্বন ডাই অক্সাইড কালেক্ট করছে দিয়ে লাংস থেকে আলটিমেটলি আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে শরীর থেকে বের করে দিচ্ছি। বুঝতে পারলে? তাহলে অ্যালভিওলাইতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলো হচ্ছে, মিটলো। বাকি যে অপশন গুলোর দিকে একটু যদি তাকাও, এখানে রয়েছে দেখো ল্যারিংস। এই ল্যারিংস বা স্বরযন্ত্রকে বলা হয় কি ভয়েস বক্স, ঠিক আছে। আবার যদি দেখো এই যে ট্রেকিয়া, এই যে ট্রেকিয়া বা শ্বাসনালী, তো গলবিল হলো এমন একটা কমন চেম্বার যেটা হচ্ছে যেখানে এই ট্রেকিয়াও মুক্ত হচ্ছে, আবার ফুড পাইপ অর্থাৎ ইসোফেগাস, হ্যাঁ, ট্রেকিয়াটা হচ্ছে উইন্ড পাইপ আর একটা হচ্ছে ফুড পাইপ, এই দুজনে এই ফ্যারিংস বা গলবিলে মুক্ত হচ্ছে। তো এই যে শ্বাসনালীটা, এই শ্বাসনালীটা এপিগ্লটিস নামের একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে। একটা জিনিস খেয়াল করবে, তো তোমরা যখন প্রশ্বাস নিচ্ছ, হ্যাঁ, যখন প্রশ্বাস নিচ্ছ তখন কিন্তু খাবার গলার্ধকরণ করতে পারো না, বা যখন খাবারটা গিলছো, হ্যাঁ, গলা দিয়ে যখন খাবারটা নামছে তখন দেখবে তোমরা কিন্তু প্রশ্বাস নিতে পারো না। কেন নিতে পারো না? কেন কি এপিগ্লটিস এই ট্রেকিয়ার মুখটাকে বন্ধ রাখে। তো বারবার দেখবে খেতে বসে যদি খাওয়ার সময় খাবার খেতে খেতে যদি কথা বলো বারবার বা হাসাহাসি করো, সেই ক্ষেত্রে দেখবে আমরা বিষম খাই, তাই না? বিষম খাওয়া কি? বিষম খাওয়া হলো ওই এপিগ্লটিসটা কোনোভাবে হয়তো খুলে গেছিল, কনফিউজ হয়ে গেছিল, খুলে গেছিল, সেই তখন শ্বাসনালীতে খাবারের টুকরো প্রবেশ করে যায়, তখনই আমরা বিষম খাই। ক্লিয়ার? তাহলে এটা একটা ইন্টারেস্টিং জায়গা। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলছে, লিম্ফ। লিম্ফ মানে হচ্ছে লসিকা। তো রক্ত থেকে লসিকার পার্থক্য কি, এটা মনে রাখবে। মনে রাখবে কি, হ্যাঁ, রক্ত এবং লসিকার পার্থক্য একদম তাই। সি, প্রিয়া খুব সুন্দর উত্তর করছে, বাকিরা কেন কিছু উত্তর করছে না? সবাই উত্তর করো। দেখো কি বলছে যে লিম্ফে কি থাকে, প্রচুর পরিমাণে ডাব্লিউবিসি থাকে, আর বিসি থাকে না, ঠিক আছে। তো লিম্ফ হয় বর্ণহীন, লিম্ফে কোন রকমের আমরা কালারেশন দেখতে পাবো না, হিমোগ্লোবিন দেখতে পাবো না, আরবিসি দেখতে পাবো না। কিন্তু এই যে লিম্ফ, হ্যাঁ, লিম্ফ আর ব্লাডের কাজ অনেকটা রকম একই, যে কোষে কোষে কি নিউট্রিয়েন্টস পৌঁছে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু লসিকাটা হয় কালারলেস। ক্লিয়ার? তো এই যে এখান থেকে একটা প্রশ্ন হয়, তো ওই যে লসিকা বা যে লিম্ফ নোড গুলো রয়েছে, লিম্ফ গ্ল্যান্ড গুলো রয়েছে, এইগুলো কিন্তু আমাদের শরীরে ইমিউন সিস্টেমে হেল্প করে। তো লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড যদি জিজ্ঞেস করে পরীক্ষায়, যে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড, তখন উত্তর কি হয়ে যাবে? স্প্লিন, ঠিক আছে। প্লিহা, প্লিহা বা স্প্লিন হয়ে যাবে লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড। ক্লিয়ার? স্প্লিনকে আরো একটা কি বলে বলতো? গ্রেভিয়ার্ড অফ আরবিসি, আরবিসির কবরস্থান। যত আরবিসি গুলোর তো আমরা কি জানি, আরবিসির আয়ু কত? 120 দিন। সেই 120 দিন পর আরবিসি গুলো তো মরে যাবে। কোথায় গিয়ে ধ্বংস হবে আরবিসি? ওই স্প্লিনে গিয়ে ধ্বংস হয়। লিভারেও হয়, কিন্তু স্প্লিনে সবচেয়ে বেশি হয়, তো স্প্লিনকে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়। ক্লিয়ার? 39 কোয়েশ্চেন কি বলছে, which one is হিল রিএজেন্ট? হিল রিএজেন্ট কাকে বলা হয়? তো এইটা হচ্ছে একটা ফটোসিনথেসিস থেকে এটা একটা কোয়েশ্চেন। তো ছোটবেলায় আমরা ফটোসিনথেসিস পড়েছি, হিল বিক্রিয়া পড়েছি, তাই না, যে ফটোলাইসিস, জলের ভাঙন হচ্ছে। তো সিম্পলি এটা মনে রাখবে, এনএডিপি প্লাস একে বলা হয় হিল বিকারক। ঠিক আছে, উত্তর করেছো একদম তাই, সি হয়ে যাবে আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন কি বলছে যে ক্রায়ো প্রিজার্ভেশন, সেগুলো সব সেলসিয়াস করে নাও। ক্রায়ো প্রিজার্ভেশন, সেই ক্রায়ো প্রিজার্ভেশনের সময় যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কি একদম মনে রাখবে। কি উত্তর হয়ে যাবে এটা? দেখো যে ক্রায়ো প্রিজার্ভেশন কি, প্রচুর কম তাপমাত্রায় কি করা হয়, মানে প্রচুর কম তাপমাত্রায় এই যে জার্ম প্লাজম সংগ্রহ করা হয়, হ্যাঁ, ওভাম, তারপরে স্পার্ম, এই সমস্ত কালেক্ট করে রাখা হয়, হ্যাঁ, ক্রায়ো প্রিজার্ভেশন। তো এখানে যে টেম্পারেচারটা হয়ে যাবে একদম তাই। প্রমিত উত্তর করেছে 40 এ, -196 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইটা হচ্ছে টেম্পারেচার
ক্রায়োপ্রিজার্ভেশনের জন্য। ক্রায়োপ্রিজার্ভেশনের কোয়েশ্চেনটা কিন্তু দেখা যায় পরীক্ষায় ভালোই। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলছে, গ্রিন হাউস গ্যাস যেইটা কিনা কি হচ্ছে ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি থেকে আসছে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হচ্ছে এমন একটি গ্রিন হাউস গ্যাসের নাম। এখানে যতগুলো রয়েছে প্রত্যেকেই গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, আবার নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, উত্তর কি হয়ে যাবে, চটপট উত্তর করো, উত্তর করো। এটার উত্তর হয়ে যাবে একদম তাই, এ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হলো কি জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন হয় এরকম একটা তোমার গ্রিন হাউস গ্যাস। বাকি প্রত্যেকেই গ্রিন হাউস গ্যাস। এর মধ্যে মনে রেখো N2O, হ্যাঁ, নাইট্রাস অক্সাইড, এটারই আরেক নাম লাফিং গ্যাস। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড N2O। কিন্তু NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড ওটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, এটা খেয়াল রেখো। নাইট্রোজেন ডাই অক্সাইড অর্থাৎ NO2 সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। ক্লিয়ার? আমরা অ্যাসিড রেনের ক্ষেত্রে দেখতে পাবো নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন দেখো, ক্যামেল হাম্প উটের কুঁজে, হ্যাঁ, কোন ধরনের টিস্যু দেখা যায়? তো আমরা জানি এটা কি উটের কুঁজে কি দেখা যায়, তোমার লিপিড দেখা যায়, লিপিড, তাই না, ফ্যাট। সেই ফ্যাটে ওরা কি করে, সেই ফ্যাটে যখন দহন করে তখন জল উৎপন্ন হয়। তো সেই জল দিয়ে ওরা কাজ চালায়, দেহ মানে সেই জলের যে তৃষ্ণা সেটা মেটায়। তো সেই জন্য উটকে অনেকদিন অব্দি তোমার জল না খেয়ে ওরা বাঁচতে পারে। তো সেই ফ্যাট জমা হয় কোন টিস্যুতে? ফ্যাট জমা হয় অ্যাডিপোজ টিস্যুতে। তাহলে উটের কুঁজে আমরা কি টিস্যু পাবো? অ্যাডিপোজ টিস্যু পাবো। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ওয়াই ইজ কার্বন মনোক্সাইড আ পলিউট্যান্ট? কার্বন মনোক্সাইড কেন একটা দূষণকারী পদার্থ? অপশন কি দিয়েছে, রিঅ্যাক্টস উইথ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, মেক্স নার্ভাস সিস্টেম ইনঅ্যাক্টিভ, নার্ভাস সিস্টেমকে ইনঅ্যাক্টিভ করে দেয়। অপশন সি বলছে ইট রিঅ্যাক্টস উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আর একটা কি বলছে, গ্লাইকোলাইসিসকে ইনহিবিট করে। দেখো কার্বন মনোক্সাইড কি হচ্ছে, তোমার হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করছে। ঠিক আছে, তো হিমোগ্লোবিনের খুব পছন্দের, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে, কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করে, আবার কার্বন মনোক্সাইডের সাথেও বাইন্ড করে। কিন্তু এই তিনজনের মধ্যে হিমোগ্লোবিনের সবচেয়ে পছন্দ, সবচেয়ে বেশি অ্যাট্রাকশন হিমোগ্লোবিনের কার প্রতি? এই কার্বন মনোক্সাইড, হ্যাঁ, CO। এই কার্বন মনোক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের ভীষণ রকম বেশি অ্যাট্রাকশন। ও যদি CO কে পায় ও কিন্তু অক্সিজেনের সাথে বাইন্ডই করবে না। কিন্তু আমাদের শরীরে তো অক্সিজেন প্রয়োজন, আমাদের শরীরে তো কার্বন মনোক্সাইড প্রয়োজনই নয়, আমরা তো নিতেই পারবো না কার্বন মনোক্সাইড কোষের মধ্যে। তো সেই জন্য যখন দূষণ হয়, বায়ু দূষণ, এটা একটা বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু আমরা কার্বন মনোক্সাইডকে গ্রহণ করে ফেলি এবং সেইটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আমাদের শরীরে কিন্তু সেই মানুষটি কিন্তু মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। খেয়াল থাকবে। তো সেই জন্য কার্বন মনোক্সাইড একটা ভীষণ রকম খারাপ বা ভীষণ রকম বিষাক্ত এয়ার পলিউট্যান্ট আমরা বলতে পারি। ক্লিয়ার? পরবর্তী কোয়েশ্চেন, স্মুথ মাসল কোথায় দেখতে পাওয়া যায়? দেখো পেশি বিভিন্ন ধরনের হয়, হ্যাঁ, কার্ডিয়াক মাসল, তারপর এমনি যে স্মুথ মাসল, স্ট্রাটেড মাসল, অনেক রকমের মাসল হয়। তো তোমরা মনে রাখবে স্মুথ মাসলকে আমরা পাবো কোথায়? বিভিন্ন ধরনের যে অর্গ্যান, সেই অর্গ্যানের মধ্যে পাবো, অর্গ্যানের মধ্যে যে দেওয়াল, হ্যাঁ, তোমরা যদি দেখো যে বিভিন্ন যে অর্গ্যান গুলো রয়েছে বা যে ব্লাড ভেসেল রয়েছে, হ্যাঁ, শিরা, ধমনী, তো এই যে শিরা ধমনীর ভিতরের গায়ে সেখানে আমরা স্মুথ মাসল পাবো। তো এইখানে যে অপশন আছে সেখানে আমরা কি পাবো? স্টামাকের ভিতরে আমরা স্মুথ মাসল পাবো। এখানে হার্ট রয়েছে, হার্টে যে মাসল পাবো সেটা হচ্ছে কার্ডিয়াক মাসল। এবার মাসল কাজ কেমন করছে তার ভিত্তিতে আবার দুই ধরনের হতে পারে। কিছু মাসল যারা হচ্ছে ঐচ্ছিক পেশি বা ভলান্টারি মাসল, অর্থাৎ আমরা ইচ্ছে মতো নাড়তে পারি। এই যে আমি কথা বলছি, আমার জিভটা কি হচ্ছে, চলাফেরা করছে, নড়ছে, আমার ইচ্ছে মতো জিভ নাড়াচ্ছি, তো জিভে থাকে ঐচ্ছিক পেশি। কিন্তু আমার হার্টে তো সারাদিন পাম্প করছে,
কিন্তু হার্টকে কি আমি কন্ট্রোল করতে পারবো? আমি যদি কথা থামিয়ে দিই জীবও থেমে গেল। কিন্তু হার্টকে যদি আমি চাই যে হার্টও 1 মিনিট একটু রেস্ট নিয়ে নিক, তাহলে কি হবে? পার্মানেন্ট রেস্ট হয়ে যাবে। তো ওই জন্য কি হার্টকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি না। তো হার্টে ওই জন্য আমরা কি দেখতে পাবো? ইনভলেন্টারি মাসেল, কার্ডিয়াক মাসেল, তাহলে অনৈচ্ছিক পেশি। ক্লিয়ার? এই দেখো একটা খুব সুন্দর প্রশ্ন, রিও সামিট। হ্যাঁ, রিও সামিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই উত্তরটা আমার মনে হয় সবাই পারবে, তাই না? রিও ডি জেনেরিও শহরে যে আর্ট সামিট হয়েছিল সেটা কত সাল? চটপট চলো রিভিশন করে নি, একদম পুরো এনভায়রনমেন্টের পোর্শন এখানে। তো রিও ডি জেনেরিও যে শহরে যে আর্ট সামিট হয়েছিল বা বসুন্ধরা সম্মেলন, সেইটা হয়েছিল কত? 1992 হয়েছিল, একদম তাই, 1992 সালে। কোন শহরে? রিও ডি জেনেরিও শহরে। 3 জুন থেকে 14 জুন, এই এতদিন ধরে অনুষ্ঠানটা চলেছিল। তো এই যে সামিটের বিশেষ যে তোমার গুরুত্ব কোথায়, কেন কি এই সামিটে সর্বপ্রথম বায়োডাইভার্সিটি নিয়ে কিন্তু কথা বলা হয়েছিল। ক্লিয়ার? তাহলে কি হবে? কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অপশন এ হয়ে যাবে রিও আর্থ সামিট এর সাথে অ্যাসোসিয়েটেড। বাকিগুলো দেখে নি। দেখো আমরা রিও আর্থ সামিট পড়েছি, আমরা মন্ট্রিল প্রোটোকল পড়েছি, আমরা কিয়োটো পড়েছি, তাই না? তো দেখো মন্ট্রিল প্রোটোকল যেটা, সেইটার সালটা বলে ফেলো চটপট। মন্ট্রিল প্রোটোকল হচ্ছে কততে? মন্ট্রিল প্রোটোকল হচ্ছে 1987, তাই না? 1987 ছিল মন্ট্রিল প্রোটোকল। তো হ্যাঁ, 86-87, তো এইরকম এতে ছিল মন্ট্রিল প্রোটোকল, যেটা কোথায় হয়েছিল? ক্যানাডাতে। আর এই মন্ট্রিল প্রোটোকলে ওজোন ডিপ্লেশন নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, যে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে, যে ওজোন ডিপ্লেশন, যে ওজোন লেয়ারকে ক্ষতি করছে, এই ধরনের গ্যাস গুলোকে কমাতে হবে, ওজোন ডিপ্লেশন, এটা নিয়ে হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। আর যদি দেখো গ্রিন হাউস গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসের সাথে রিলেটেড হচ্ছে কিয়োটো প্রোটোকল। তো কিয়োটো হচ্ছে জাপানে হয়েছিল, এটা 1997। ক্লিয়ার? গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য সেখানে বলা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ অপশন ডি তে রয়েছে ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড মানে আমরা কি বুঝবো? রামসার সাইট, তাই না? রামসার। তো বর্তমানে একটা প্রশ্ন হয় যে বর্তমানে ভারতে কতগুলো রামসার সাইট রয়েছে? আমরা কি উত্তর করব? 85টা। এখন 85টা রামসার সাইট হয়েছে। ঠিক আছে, চলো, হয়ে গেল। একদম তাই, 85টা রামসার সাইট। পরবর্তী কি বলছে দেখো, বিটি কটন। এইটা থেকে আমি বেশি ঢুকবো না, এটা একটা তোমার বায়োটেকনোলজির প্রশ্ন। তো বিটি কটন প্রোডাকশনের জন্য যে ব্যাকটেরিয়াটা, সেটা হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। সিম্পলি এইটা তোমরা মনে রাখবে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, বিটি কটন উৎপাদনের জন্য যে ব্যাকটেরিয়াটা রেসপন্সিবল। ক্লিয়ার? এইবার দেখো কি বলছে, যে এমন একটা ট্রানজিশন জায়গা যেখানে প্রচুর পরিমাণে স্পিসিস ডাইভার্সিটি দেখা যায়। হ্যাঁ, যে অনেক ধরনের জীবের, অনেক ধরনের প্রজাতির ডাইভার্সিটি দেখা যায়। তো এইখানে উত্তর হয়ে যাবে দেখো ইকোটোন। হ্যাঁ, এটা একটা ইকোলজি থেকে প্রশ্ন, হ্যাঁ, বা এনভায়রনমেন্টাল সায়েন্সের জায়গা থেকে প্রশ্ন, একদম তাই। দেখো ইকোটোন। হ্যাঁ, ইকোটোন হচ্ছে এমন একটা দুটো দুটো এই দেখো দুটো হচ্ছে কি বাস্তুতন্ত্র। তো এই দুটো বাস্তুতন্ত্রের ঠিক মিলছে যে জায়গাটা ট্রানজিশন, সেই ট্রানজিশন পিরিয়ডটাকে বলা হয় ইকোটোন। এইখানে সবচেয়ে বেশি পরিমাণে তোমার স্পিসিস ডাইভার্সিটি দেখা যায়, বহু ধরনের জীব সেখানে দেখতে পাবো। ক্লিয়ার? পরবর্তী কোয়েশ্চেন দেখো, বলছে নাম্বার অফ স্পাইনাল নার্ভ। আমাদের শরীরে আমরা জানি, তাই না, প্রত্যেকে জানি আমাদের 31 জোড়া সুষুম্নীয় স্নায়ু রয়েছে, তাই না? 31 পেয়ার্স। তাহলে এখানে কি রয়েছে দেখো, দুটো অপশনে রয়েছে 31 পেয়ার্স সুষুম্নীয় স্নায়ু এবং স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ। আমরা করোটি স্নায়ু কতগুলো রয়েছে আমরা জানি, 12 জোড়া, তাই না? 12 জোড়া করোটিক স্নায়ু রয়েছে। তো সেই 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে সবচেয়ে ছোট কোনটা জানতে চেয়েছে? সবচেয়ে ছোট দেখো ট্রক্লিয়ার। ঠিক আছে, ট্রক্লিয়ার। তাহলে অপশন বি, তাই তো, অপশন বি হয়ে যাবে 31 জোড়া এবং ট্রক্লিয়ার। ক্লিয়ার? এইবার দেখো আবারও একটা বায়োডাইভার্সিটি থেকে প্রশ্ন। কি বলছে যে নিচের কোনটি উদ্ভিদ নিচের, আচ্ছা, which one of the following is not a site for in situ method of conservation of flora?
জীবের সংরক্ষণের জন্য ইনসিটু মেথড নয় জানতে চেয়েছে, কিন্তু নয় গুলো খেয়াল রাখবে, নট থাকলে সেইটা কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় মিস করে যায়, তাই না? দেখো তাহলে, হ্যাঁ, সবাই তোমরা একদমই ঠিক উত্তর করছো। বোটানিক্যাল গার্ডেন, আমরা কি জানি? বোটানিক্যাল গার্ডেন একটা এক্সিটু কনজারভেশন, তাই না? যে কি এক্সিটু কারা? যে এক্সিটু হচ্ছে যেইগুলো, যেরকম চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এগুলো আমরা কি করি? জীবজন্তুকে একটা আহ মানে কৃত্রিম ভাবে একটা জায়গায় রেখে আমরা সংরক্ষণ করি। কিন্তু বিভিন্ন যে এছাড়া যে জায়গাগুলো রয়েছে, দেখো ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এইগুলো দেখো আমরা সেই প্রাণীগুলোকে কি করি? সেই ওদের নিজের জায়গাতে রেখে সংরক্ষণ করি। যেরকম সুন্দরবন, সুন্দরবনের বাঘকে আমরা সুন্দরবনে রেখেই সংরক্ষণ করছি। তাহলে এইটা তাহলে কি সুন্দরবন একটা কি? ওটা একটা তোমার ন্যাশনাল পার্ক, তাই না? তো এগুলো হচ্ছে ইনসিটু মেথড। তো এইখান থেকে প্রশ্ন, খুব ভালো প্রশ্ন হয়, ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক কোনটা? তোমরা সবাই জানো, আমি তাও একবার মনে করিয়ে দিই যে জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে দেহরাদুনে, সেটা হচ্ছে ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক। এছাড়া প্রশ্ন করতে পারে যে হ্যাঁ, উত্তরাখণ্ডে, আহ উত্তরাখণ্ডে একদম তাই। এবার যদি দেখো যে সর্বপ্রথম যদি বলে বায়োস্ফিয়ার রিজার্ভ, কি হয়ে যাবে? বায়োস্ফিয়ার রিজার্ভ সর্বপ্রথম হয়ে যাবে নীলগিরি, তাই না? নীলগিরি হলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেইটা হয়ে যাবে কি? প্রথম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে মানস, ঠিক আছে, আসামের মানস। এবার এইগুলো থেকে না সংখ্যা আসে, বুঝলে? বুঝলে সংখ্যা কি? বর্তমানে ভারতে কতগুলো কি রয়েছে? ন্যাশনাল পার্ক রয়েছে 106টা। বর্তমানে 106টা ন্যাশনাল পার্ক ভারতে রয়েছে। সেই ক্ষেত্রে যদি বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো, 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, ঠিক আছে। 573টা এরকম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। তো এই সংখ্যাগুলো কিন্তু দেখে যাবে, এই সংখ্যাগুলো চেঞ্জ হয়। এগুলো কি হয়? অ্যাড হয়, কখনো 573 আছে, হ্যাঁ, আবার একটা অ্যাড হয়ে গেলে 574 হয়ে যাবে। তো পরীক্ষার আগে সংখ্যাগুলো একটু দেখে যাবে। ক্লিয়ার? দেখো কি বলছে পরবর্তী কোয়েশ্চেন, উচ্চ রক্তচাপ পাওয়া যায়। তো উচ্চ রক্তচাপ কোথায় আমরা পাবো? কার দেহে উচ্চ রক্তচাপ পাবো? এইটা একটু বুদ্ধি করে উত্তর করো। যে দেখো যে হার্ট পাম্প করছে, ব্লাড পাঠাচ্ছে শরীরে। তো প্রাণীটা যত বৃহৎ আকারের হবে, হ্যাঁ, যত লম্বা বা যত চওড়া এরকম হবে, তো তত কি হবে? হার্টকে পুরো শরীরে রক্ত পাঠানোর জন্য কি করতে হবে? অনেক বেশি জোরে পাম্প করতে হবে ব্লাডকে, ঠিক আছে। তো জিরাফকে যদি দেখো, জিরাফের হার্ট কোথায় রয়েছে, আর জিরাফের গলাটা কত বড় গিয়ে তার মাথা, বুঝতে পারছো? তাহলে জিরাফের হার্টকে প্রচুর প্রেসার দিয়ে, হ্যাঁ, তো প্রচুর প্রেসার দিয়ে হার্টকে পাম্প করতে হয়। তো জিরাফের ক্ষেত্রে ব্লাড প্রেসার প্রচুর বেশি দেখা যায়। আমাদের ক্ষেত্রে যেটা 120, ওদের ক্ষেত্রে প্রায় 300 দেখা যায়, বুঝতে পারলে? আমাদের ক্ষেত্রে নর্মাল ব্লাড প্রেসার কি 120/80, তাই না? তো এটার উত্তর হয়ে যাবে জিরাফ, ঠিক আছে। ক্রোকোডাইল, ক্রোকোডাইলের কিন্তু সরীসৃপ হওয়া সত্ত্বেও ওর 4 প্রকোষ্ঠের কি থাকে? 4 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে। ক্লিয়ার? চলো, এখানে আর কিছু প্রশ্ন আছে, আমি চটপট করিয়ে ক্লাসটা তাহলে টার্মিনেট করব। আর 10টাই প্রশ্ন আছে, দেখিয়ে দিই। কি বলছে যে নেম দ্য ফার্স্ট এনজাইম দ্যাট মিক্সড উইথ ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। প্রথম কোন এনজাইমটা মানে কি হচ্ছে খাবারের সাথে মিশছে? তো আমরা দেখবো কি এটার উত্তর হয়ে যাবে অ্যামাইলেজ। বুঝতে পারলে? অ্যামাইলেজ আমরা কোথায় পাবো? স্যালাইভারি অ্যামাইলেজ, আমাদের লালার মধ্যে অ্যামাইলেজ দেখতে পাবো। তো এই অ্যামাইলেজ সর্বপ্রথম খাবারের সাথে মিশছে। পেপসিন কোথায় থেকে পাবো? পেপসিন পাবো স্টামাকে। তো এই পেপসিন একটা প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। ক্লিয়ার? ট্রিপসিন পাবো কোথায়? ট্রিপসিন পাবো আমাদের প্যানক্রিয়াটিক জুসে ট্রিপসিন পাবো, এটা একটা প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আবার হরমোন থেকে, যে মিক্সিডিমা, মিক্সিডিমা দেখলে উত্তর কি করবে? থাইরক্সিন। থাইরক্সিন থেকে কিন্তু থাইরক্সিনের যে তোমার ডেফিসিয়েন্সি, সেখান থেকে কিন্তু অনেকগুলো রোগ, যেরকম এখানে দেখো রয়েছে মিক্সিডিমা, সেই রকমই দেখা যাবে কি ক্রেটিনিজম। ক্রেটিনিজম ও থাইরক্সিনের ডেফিসিয়েন্সি, গয়টার, হ্যাঁ, আয়োডিনের ডেফিসিয়েন্সি, গয়টারও তাই।
বোঝা গেল? ইনসুলিন তোমরা অলরেডি জানো, অক্সিন নিয়ে বলে দিয়েছি, অ্যাড্রিনালিন নিয়েও এর আগে আলোচনা করা হয়ে গেছে। তাহলে আমি পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে, স্বাভাবিক মানুষের মধ্যে সেক্স ক্রোমোজোম, এটাও আলোচনা করে দিয়েছি তাই না? দুটো থাকে সেক্স ক্রোমোজোম, এক্স আর ওয়াই, তাই না? এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, আর ফিমেল যদি হয় ফিমেল হবে এক্স এক্স। ক্লিয়ার? চলো পরবর্তী কোয়েশ্চেন বলছে সাইনোভিয়াল ফ্লুইড কোথায় পাওয়া যায়? তো আমরা সাইনোভিয়াল ফ্লুইড কোথায় পাবো বলতো? এই যে জয়েন্ট, আমাদের যে বোন জয়েন্ট গুলো রয়েছে, ঠিক আছে, এইরকম ভাবে যদি দেখো, এইটা একটা বোন, এইটা একটা বোন, ঠিক আছে, তো এই ঠিক মাঝখানে একটা ফ্লুইড থাকে। কেন থাকে? যাতে করে এই বনে বনে ঘর্ষণ লেগে যাতে হাড় না ক্ষয়ে যায়, সেইটাই হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এবার এই ফ্লুইডটা যখন কমে যায় বা ফ্লুইডটা যখন ক্ষয় হয়ে যায়, তখনই কি হয়, এই যে যে রোগগুলো, হ্যাঁ, হাড়ের আর্থরাইটিস, এই ধরনের রোগগুলো তখন হয়, এই সাইনোভিয়াল ফ্লুইড যদি কমে যায়। ঠিক আছে, এইটার উত্তর করে দিই যে কোম জেলি, হ্যাঁ, ভীষণ রকম ব্যথা হয়। কোম জেলি কাদের বলা হয়? কোম জেলি নামে পরিচিত প্রাণী কারা? এটা হয়ে যাবে টিনোফোরা, এটা টিনোফোরা, হ্যাঁ, স্টিনোফোরা লেখা আছে, এটা একটু ইয়ে করে নেবে, টিনোফোরা, টিনোফোরা পর্বের প্রাণীদের কোম জেলি বলা হয়। ব্যাস এইটুকু খেয়াল রাখবে তাহলেই হবে। আর্থ্রোপোডা কারা? সন্ধিপদ প্রাণী, হ্যাঁ, যে যত রকমের পোকামাকড়, চিংড়ি, সবাই হচ্ছে আর্থ্রোপোডা। মোলাস্কা, মোলাস্কা দেখো, মোলাস্কা নিয়ে একটু আগেই বলেছি বেশ কয়েকটা কোয়েশ্চেনে। তো শামুক, ঝিনুক, এরা হচ্ছে মোলাস্কা। প্ল্যাটিহেলমিনথিস কারা? বিভিন্ন রকমের যে কৃমি গুলো, হ্যাঁ, ফিতা কৃমি, এরা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। তো আর্থ্রোপোডা থেকে মনে রেখো, সবচেয়ে বেশি সংখ্যা, সবচেয়ে বড় ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, হ্যাঁ, সবচেয়ে বেশি সংখ্যায়, তাই পোকামাকড়ই সবচেয়ে বেশি পৃথিবীতে রয়েছে, এদের সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক আছে, তার লার্জেস্ট ফাইলাম হয়ে যাবে আর্থ্রোপোডা। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা, উনি কোন কাজ করেছিলেন আর সেই কাজের জন্য উনি নোবেল পুরস্কার পান? এইটা উত্তর হয়ে যাবে, আমি বলে দিই, জেনেটিক কোড। ঠিক আছে, জেনেটিক কোড নিয়ে উনি কি করেছিলেন? জেনেটিক কোডের ধারণা উনি দিয়েছিলেন, জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন, জেনেটিক কোড রিলেটেড উনার গবেষণা ছিল, যার জন্য উনি হরগোবিন্দ খুরানা, যিনি কিনা ভারতীয়, ঠিক আছে, তো উনি নোবেল পুরস্কারও পান। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দ্য হিউম্যান স্কাল, হ্যাঁ, এই স্কেলিটাল সিস্টেম থেকে প্রশ্ন থাকে বোন নিয়ে, ঠিক আছে, 22টা বোন থাকে, 22টা বোন, এর মধ্যে কি বলছে, ক্রেনিয়াম, হ্যাঁ, ক্রেনিয়াম, মাথার খুলি এবং ফেসিয়াল বোন কটা? এইটার উত্তর তোমরা করবে ডি, ঠিক আছে, আটটা থাকে ক্রেনিয়াম, মাথার খুলিতে 8টা বোন থাকে, এবং ফেসিয়াল, হ্যাঁ, যে মুখে, মুখে বা মুখমণ্ডলে 14টা বোন থাকে। ঠিক আছে, এই 8 আর 14, 22টা টোটাল স্কাল, হিউম্যান স্কাল। ক্লিয়ার? এইবার যে প্রশ্নটা আছে দেখো, যে কিনা নিচের কোনটি মানুষের চোখের সবচেয়ে ভিতরের স্তর? এইবার এইটা বলে দিই, তোমরা ছোটবেলা থেকে কি করছো, চোখের ছবি আঁকছো তাই না? আমাদের ছোটবেলাতে পরীক্ষায় আসতো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে চোখ আঁকতে হতো, তাই না? তো তখন দেখবে তোমরা যখন চোখ আঁকতে, তখন ঠিক এইরকম একটা চোখ, একটা এরকম তোমরা করতে, এইরকম ধরনের, বড্ড বাজে চোখ এটা হলো, এইরকম ধরনের হতো। তো একদম বাইরের যেটা লেয়ার, সেই এই বাইরের লেয়ারটার নাম ছিল স্ক্লেরা, ঠিক আছে। স্ক্লেরার পর কি ছিল? স্ক্লেরার পর এখানে আমরা কি দেখতাম, যে লেন্স থাকতো, তাই না? তো এইটার একদম বাইরের লেয়ার হচ্ছে স্ক্লেরা, তারপরের যেটা লেয়ার সেইটাকে বলছে কোরয়েড, আর একদম ভেতরে যেটা সেইটা হচ্ছে রেটিনা, ঠিক আছে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? জানতে চেয়েছে একদম ভেতরের স্তর, তাহলে একদম ভেতরের স্তর কে হয়ে যাবে? রেটিনা, তাই না? ক্লিয়ার? কর্নিয়া কোনটা? এই যে একদম সামনে যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে তোমার কর্নিয়া থাকে, ঠিক আছে, কর্নিয়াটা স্বচ্ছ হয়। ক্লিয়ার? তাহলে এবার রেটিনা, রেটিনা থেকে দু কথা বলি। রেটিনাতে থাকে রড সেল এবং কোন সেল, যেইগুলো আমাদের কি করে, রড সেল কি করে,
উজ্জ্বল আলোতে আমাদের দেখতে, উজ্জ্বল আলো বা মানে মোট কথা রেটিনা আমাদেরকে রাতের বেলায়, রেটিনার যে রড কোষ, সেই রড কোষ রাতের বেলায় আমাদের দেখতে সাহায্য করে। আর কোন কোষ যেটা আছে, সেই কোন সেল আমাদের বর্ণ চিনতে সাহায্য করে। বুঝতে পারলে? তাহলে রড কোষ, কোন কোষ কোথায় পাবো? রেটিনাতে পাবো। ক্লিয়ার? ইমেজ, একটা প্রশ্ন হয় যে ইমেজ কোথায় ফর্ম হয়? ইমেজ ফর্ম হয় এই রেটিনাতে। ক্লিয়ার? আবার মানব চক্ষু থেকে আর একটা প্রশ্ন কি হয়? রোগ থেকে। শুনবে তোমরা, এই প্রশ্নটা শুনে থাকবে। মায়োপিয়া, মায়োপিয়া রোগটা কি? মায়োপিয়া রোগ হচ্ছে দূরের জিনিস দেখতে পায় না। শুধু এই লাইনটা মনে থাকবে, ঠিক আছে? দূরের জিনিস দেখতে পায় না, মায়োপিয়া। একদম তাই, অবতল লেন্স লাগে মায়োপিয়ার ক্ষেত্রে। ক্লিয়ার? এইবার দেখো পরবর্তী কোয়েশ্চেন, দেখো নিউজ কি বলছে? The newspaper contains one of the following toxic material. এই যে এখানে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে, নিউজ পেপার, হ্যাঁ, সংবাদপত্র যেটা নিউজ পেপারে, এর মধ্যে কোন মানে কোন বিষাক্ত পদার্থটা থাকে। তো আমরা কি করি? নিউজ পেপারে কাগজে করে মুড়ে আমরা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি, সেটা ট্রেনে, বাসে, ঝালমুড়ি বলো বা চপ সিঙ্গারা, সেগুলো কি হয়? নিউজ পেপারে মুড়ে দেওয়া হয়। তো সেই নিউজ পেপারে একটা বিষাক্ত পদার্থ থাকে, সেইটা কি? সেইটা হয়ে যাবে তোমার লেড, হ্যাঁ, পিবি। তো এইটা কিন্তু খুব খারাপ, একদমই উচিত নয়। তো বাকিগুলো নিয়ে আমরা অলরেডি জেনে গিয়েছিলাম। লেড যদি শরীরে প্রবেশ করে কোন রোগ হয়? ডিসলেক্সিয়া, আমরা অলরেডি জেনে গিয়েছি, তাই না? হ্যাঁ। মার্কারি যদি দেখো, মার্কারি থেকে হয় মিনামাটা, তাই না? ক্যাডমিয়াম থেকে কি হয়? ক্যাডমিয়াম থেকে হয় ইটাই ইটাই বা আউচ আউচ। ক্লিয়ার? এইবার চলো আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে? পিউরিন, হ্যাঁ, পিউরিন আর পিরিমিডিন, আমরা এগুলো বেসিক্যালি ডিএনএ আরএনএ তে পাবো। ঠিক আছে? তো বেশি গভীরে প্রয়োজন নেই, তোমরা মনে রাখবে পিউরিন দুই ধরনের পিউরিন, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। হ্যাঁ, একদম তাই, সি উত্তর হবে। অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটো হচ্ছে পিউরিন। ঠিক আছে? আর পিরিমিডিন কারা? পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল, এই তিনটে হচ্ছে পিরিমিডিন। তো আমাকে এখানে প্রশ্ন করেছে পিউরিন, তাহলে পিউরিন কে কে হয়ে যাবে? অ্যাডেনিন এবং গুয়ানিন, এই দুটো হয়ে গেল পিউরিন বেস। আমরা ডিএনএ তে পাবো, আরএনএ তে পাবো। ঠিক আছে? এইখান থেকে একটা প্রশ্ন হয় যে এই যে থাইমিন, থাইমিনটা শুধুমাত্র ডিএনএ তে থাকে, আরএনএ তে থাকে না। ক্লিয়ার? আবার এই ইউরাসিল, ইউরাসিলটা আরএনএ তে থাকে, ডিএনএ তে থাকে না। খেয়াল থাকবে? তাহলে এইটা কিন্তু একটা প্রশ্ন। বাকি তিনটে অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, বোথ ডিএনএ আরএনএ দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? চলো, এই হচ্ছে তোমাদের এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। মানে প্রচুর আলোচনা আজকে হলো। ঠিক আছে? তো আমাকে জানাও এগুলোর মধ্যে থেকে কোথাও কি তোমাদের কোনো অসুবিধে আছে, কোনো কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করো। আর ক্লাস কি এতক্ষণ যেটা আমি বললাম, এতটা আলোচনা করলাম, তোমাদের কি কাজে লাগলো? বোঝাতে পেরেছি? সেটাও আমাকে তোমরা জানাও, চ্যাটে জানাতে পারো, ভয়েস অন করে জানাতে পারো। ঠিক আছে? কারোর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। বলতে পারো একটা ফুল রিভিশন বায়োলজির জন্য কিন্তু হয়ে গেল, যেটা তোমাদের এই ক্লার্কশিপ এক্সামে ভীষণ ভাবে কাজে লাগবে। তোমাদের বায়োলজি কিন্তু আর পড়তেই লাগবে না, এই ক্লাসটা থেকেই কিন্তু মোটামুটি ফুল রিভিশন হয়ে গেল। 46 নম্বর কোয়েশ্চেনটা একবার বলে দিন নিশ্চয়ই। 46 ভয়েস অপশন অফ আছে, সেক্ষেত্রে তোমরা চ্যাটে জানাও, অসুবিধা নেই, চ্যাটেই বলো। আমি দেখতে পাচ্ছি 46 নম্বর কোয়েশ্চেন ছিল যে বিটি কটন, দেখে নাও। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটা একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে? তো এই বিটি কটন এটা হচ্ছে একটা বায়োটেকনোলজির জায়গা। তো হ্যাঁ, পিডিএফ গুলো পেয়ে যাবে তোমরা, পিপিটি সব পেয়ে যাবে, কোনো অসুবিধের কিছু নেই, পিপিটি দিয়ে দেওয়া হবে। প্রচুর এখানে প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো, প্রশ্নের সাথে সাথে কি হলো সবচেয়ে বেশি ভালো করে আরো বেশ কিছু রিভিশনটা, আরো প্রচুর এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। আর যত ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু তোমাদের পরীক্ষায়
আসার মতো জায়গা, যেখান থেকে আমার মনে হয়েছে যে এক্সট্রা লাগবে না এই জায়গাটা, সেটা কিন্তু বলিনি। ঠিক আছে? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো যে ম্যাম বুঝতে পারিনি, আর একবার বলে দিলে ভালো হয়। ফার্স্ট স্লাইডটা একবার দেখান। হ্যাঁ, এই যে ফার্স্ট স্লাইড এইটা ছিল। প্রথমে একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল। তো দেখো, ফার্স্ট স্লাইডে আমরা সার্কুলেটরি সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম আর একটা পলিস্যাকারাইড নিয়ে পড়েছিলাম। সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা, আর একটা কথা, এই যে যে জায়গাগুলো থেকে তোমরা প্রশ্ন দেখতে পেলে, হ্যাঁ, শুধুমাত্র এই প্রশ্নগুলোই নয়, এই টপিক গুলো তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। প্রশ্ন আসার মতো এইগুলোই জায়গা, টপিক গুলো খেয়াল রাখবে। ঠিক আছে? তো ব্যাস এই আর কি। একদম তাই। আর কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা করতে পারো। নিশ্চয়ই লাস্ট 5টা কোয়েশ্চেন দেখতে পাওনি, একদম দেখে নাও। সকলকে থ্যাংক ইউ, সকলকে অনেক ধন্যবাদ। তোমরা ক্লাস করেছো, অনেকে খুব সুন্দর সুন্দর, খুব ভালো পার্টিসিপেট করেছো, খুব উত্তর ভালো দিয়েছো। তোমরা এভাবেই রিভিশন করতে থাকবে 1 নম্বরের উত্তরটা বুঝিয়ে। ঠিক আছে? 1 নম্বরটা আমি বলে দিচ্ছি আর একবার। 1 নম্বরে কি ছিল দেখো, প্রশ্ন ছিল যে ডিঅক্সিজেনেটেড রক্ত পরিবহন করে। তো ন্যাচুরালি আমরা কি দেখবো, যে যত ধরনের যত ধমনী আছে, হ্যাঁ, যত আর্টারি আছে, সবাই সাধারণভাবে অক্সিজেনেটেড রক্ত পরিবহন করে। আর যত শিরা রয়েছে তারা কি করে, তারা ডিঅক্সিজেনেটেড রক্ত পরিবহন করে সাধারণত। ঠিক আছে? কিন্তু ব্যতিক্রমী দুটো জায়গা হচ্ছে, এই হচ্ছে কি একটা পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, এবং কি এই পালমোনারি শিরা। ঠিক আছে? এই দুটো হচ্ছে ব্যতিক্রমী জায়গা। এই সমস্ত শিরা ডিঅক্সিজেনেটেড রক্ত পরিবহন করলেও এই একমাত্র পালমোনারি ভেন সে কিনা কি করে, অক্সিজেনেটেড রক্ত পরিবহন করে। আবার সমস্ত ধমনী অক্সিজেনেটেড রক্ত পরিবহন করলেও এই পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী সে কি করে, ডিঅক্সিজেনেটেড রক্ত পরিবহন করে। ঠিক আছে? এই দুটো হচ্ছে ব্যতিক্রম, আর সেখান থেকেই প্রশ্নটা করেছে। তো পালমোনারি আর্টারি কোনটা? আমরা যদি হার্টটাকে দেখি, তো হার্টটাকে মোটামুটি এইরকম আমরা দেখতে পাই। কি দেখবে, এরকম করে, এরকম দুই ভাবে বিভক্ত হয়ে একটা গেছে, আর একটা এরকম ভাবে গোল হয়ে গিয়েছে। তো এই যে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে যে ব্লাড ভেসেলটা, সেইটাই হচ্ছে এই পালমোনারি আর্টারি। বুঝতে পারলে? সেইটাই হচ্ছে এই ফুসফুসীয় ধমনী। কি করছে ও, ফুসফুসীয় ধমনী কি করছে, ডান নিলয় থেকে রক্ত কোথায় নিয়ে যাচ্ছে, ফুসফুসে নিয়ে যাচ্ছে। কিরকম রক্ত? ডিঅক্সিজেনেটেড রক্ত। ক্লিয়ার? আর এই যে পালমোনারি ভেন, ভেন কি করে, সারা শরীরে রক্ত হার্টে নিয়ে আসে। তো এই পালমোনারি ভেন কি করে, ফুসফুস থেকে রক্ত হার্টে নিয়ে আসে। হার্টের কোন চেম্বারে? সেটা হয়ে যাবে লেফট অরিকল বা বাম অলিন্দ। ক্লিয়ার? তো কিরকম রক্ত নিয়ে আসে? ফুসফুস থেকে অক্সিজেনেটেড রক্ত। ক্লিয়ার? দেবী, ক্লিয়ার হয়েছে প্রথম উত্তরটা? একদম তাই। থ্যাংক ইউ তোমাদের সকলকে। ক্লাস ভালো লাগে, যারা বলেছো, যাদের ক্লাস ভালো লেগেছে, সকলকে অনেক ধন্যবাদ। তোমরা রেডি করো, একদম পরীক্ষা চলে এসেছে। তোমরা রিভিশন করতে থাকো। এর মধ্যে কারো কোনো রকমের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকমের প্রশ্ন থাকে, তোমরা যারা আমাদের ইনস্টিটিউটে ক্লাস করছো রেগুলার, যারা বিভিন্ন রকমের ব্যাচে রয়েছো, ঠিক আছে, তো তারা জানাবে ইনস্টিটিউটে, আমার কাছে কোয়েশ্চেন পাঠিয়ে দেবে, আমি সেটা যে কোনো সময় হোক উত্তর করে দেবো। ঠিক আছে? ওকে, চলো আজকের ক্লাস তাহলে এখানে সাইন আউট করছি। সবাই খুব ভালো থাকো, খুব ভালো করে পরীক্ষা দাও, সকলকে অল দ্য বেস্ট।